সকালে ঘুম থেকে উঠলাম, ঘড়ির দিকে তাকিয়ে দেখি 8টা বাজতে আর মাত্র কয়েক মিনিট বাকি। তারপর আমি পাশের টেবিলে থাকা আমার আব্বুর ছবিটা বুকে জোরে কান্না করতে লাগলাম আর বলতে লাগলাম, কেন আমাকে একা ফেলে আজ তুমি আকাশের তারা হয়ে গেছো? কেন আব্বু? তুমি কি জানো আব্বু, তোমার এই ছোট্ট নীল আজকে অনেক বড় হয়ে গেছে। আমি আজকে তোমাকে ছাড়া খুবই একা হয়ে গেছি আব্বু। তোমার মতো করে কেউ আমাকে কেয়ার করে না। আমি যদি না খেয়ে ঘুমিয়ে পড়ি তাহলে কেউ আমাকে ডেকে তুলে বলে না যে নীল, বাবা ওঠ, খেয়ে নে। তোমার মতো করে আজ কেউ আমাকে খাইয়ে দেয় না। আব্বু, তুমি কেন আমাকে আর আম্মুকে এই অচেনা পৃথিবীতে একা করে চলে গেলা? তোমাকে ছাড়া যে আমার প্রতিটা মুহূর্ত এক একটা বছর মনে হয়। নীল এসব বলতে বলতে কান্নায় তার বুক ভাসিয়ে দিয়েছে। নীল তার মায়ের একমাত্র সন্তান। এক দুর্ঘটনায় নীল তার প্রাণের প্রিয় ও তার বেস্ট ফ্রেন্ড তার আব্বুকে হারিয়েছিল। সেই থেকে নীলের মা নীলকে আগলে রেখেছেন। তিনি সবসময় নীলের চাওয়া পাওয়া পূরণ করেছেন। বাবা না থাকায় কষ্ট কখনো তাকে বুঝতে দেয়নি। তিনি তার সবটুকু দিয়ে তার একমাত্র সন্তানকে মানুষ করেছেন। নীল তার পড়াশোনা শেষ করেছে প্রায় 2 মাস হবে, তাই সে একটি চাকরির সন্ধানে আছে। আর আজ তার ইন্টারভিউ। চলুন এবার গল্পে ফেরা যাক। নীল তারপর ফ্রেশ হয়ে নিচে গেল। সেখানে গিয়ে তার আম্মুকে বলল যে আম্মু, আমি যাচ্ছি, আর দোয়া করিও যাতে আমার চাকরিটা হয়ে যায়। আচ্ছা বাবা, আমার মনে হচ্ছে তোর এই চাকরিটা হয়ে যাবে। আমার দোয়া সব সময় তোর সাথে আছে বাবা। ওকে আম্মু, আমি তাহলে যাই। এই বলে নীল একটা রিক্সা ভাড়া করে তার অফিসের উদ্দেশ্যে রওনা দিল। অনেকক্ষণ পর সে তার অফিসে পৌঁছালো। অফিসে যাওয়ার পর আমি একা বসেছিলাম এখানে, অনেকজন বসে আছে চাকরি পাওয়ার উদ্দেশ্য নিয়ে। আমিও তাদের মাঝে একজন। আমাকে পিয়ন এসে একটা জায়গা দেখিয়ে দিল বসার জন্য। আমি সেখানে গিয়ে বসে পড়লাম। আমার মনের মাঝে কেন জানি খুব ভয় কাজ করছিল যে চাকরিটা কি আমার আদৌ হবে না হবে না। একে একে সবার ইন্টারভিউ নেওয়া শেষ। এখন আমার ইন্টারভিউ নেওয়ার জন্য ভেতরে ডাকা হলো। আমি দরজার সামনে গিয়ে বললাম, মে আই কাম ইন ম্যাম? Yes, come in and take your seat, Mr. Neil. নীলা হলো অফিসের বস, অর্থাৎ নীলের বস। ইয়েস ম্যাম। তারপর আমি বসলাম আর উনি আমাকে বিভিন্ন রকমের প্রশ্ন করলেন। আমি আল্লাহর রহমতে সেগুলোর সঠিক উত্তর দিতে পেরেছি। তারপর আমাকে আরো প্রশ্ন করা হলো, আমি তার সঠিক উত্তর দিতে পেরেছি। তারপর আমাকে বাইরে অপেক্ষা করতে বলা হলো। আমি সহ অনেকেই বসে আছি রেজাল্টের অপেক্ষায়। অবশেষে সেই চরম মুহূর্ত, রেজাল্ট প্রকাশ করা হলো। আমি সহ অনেকেই সিলেক্ট হয়েছি। আমি তো রেজাল্ট পেয়ে অনেক খুশি। তারপর আমাকে আবার ডেকে পাঠালো নীলা ম্যাডাম। আমি বললাম, ম্যাম আমি কি আসতে পারি? Oh, হ্যাঁ, মিস্টার নীল আসেন। তারপর নীল গিয়ে বসলো আর নীলা বলল, আপনি কি গাড়ি চালাতে পারেন? পারি, কিন্তু অনেকদিন হলো চালাইনি। কিন্তু কেন ম্যাম? আপনাকে এই কোম্পানির পক্ষ থেকে একটি গাড়ি আর একটি ফ্ল্যাট দেওয়া হলো, তাই আপনাকে বললাম। আমি তো এই কথা শুনে অনেক খুশি। আমি এতই খুশি হয়ে গেছিলাম যে খুশির ঠেলায় আমি ম্যামকে জড়িয়ে ধরেছিলাম। যখন আমি দেখলাম যে আমি ম্যামকে জড়িয়ে ধরেছি, তখন আমি তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। কিন্তু নীলা ম্যাম বলল, এত খুশি হওয়ার কিছু নেই, কাজেও মন দিতে হবে। আর আপনি এখন যেতে পারেন, কাল ঠিক সময়ে অবশ্যই অফিসে চলে আসবেন। ওকে ম্যাম। এই বলে নীল তার ফ্ল্যাটের আর গাড়ির চাবি নিয়ে আসলো। আজকে নীল অনেক খুশি। তার অনেক বছরের স্বপ্ন আজকে পূরণ হলো। সে তার বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছে। তারপর নীল একটা মিষ্টির দোকানে গিয়ে মিষ্টি নিল আর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। এদিকে নীলার অফিসে তার পার্সোনাল সেক্রেটারি নীলাকে বলল, ম্যাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? হুম, অবশ্যই বলেন। আপনি কাউকে ফ্ল্যাট আর গাড়ি দিলেন না, কিন্তু নীল স্যারকে দিলেন। এটা কিছুতেই আমার মাথায় ঢুকছে না। আসলে আমি নীলা আর একটু হলেই সব বলে দিত। আসলে নীলা প্রথম দেখাতেই নীলকে তার মনের অজান্তেই ভালোবেসে ফেলেছে। তার নীল যখন নীলাকে জড়িয়ে ধরেছিল তখন নীলা তাকে কিছু বলেনি। তারপর সে নিজেকে সামলে নিয়ে বলল, এমনি আমাদের অফিসের একটা ফ্ল্যাট ও গাড়ি ফাঁকা ছিল, তাই ওকে দিয়ে দিলাম। জি ম্যাম। এদিকে নীল তার বাসায় চলে এসেছে। তারপর তার আম্মু বলল, বাবা, তোর ইন্টারভিউ কেমন হলো? হ্যাঁ আম্মু, আমার চাকরিটা হয়ে গেছে। আমি আজকে খুব খুশি আম্মু। আজকে থেকে আমাদের কষ্টের দিনগুলো শেষ। আমরাও আজকে থেকে সুখে শান্তিতে থাকতে পারবো। হ্যাঁ বাবা, আর বাহিরে ওই গাড়িটা কার? আম্মু, ওই গাড়িটা আর এই ফ্ল্যাটের চাবিটা আমাকে অফিস থেকে দিয়েছে। আমরা কাল সেই ফ্ল্যাটে যাব আম্মু। যাক তাহলে, আজকে থেকে আমার সব দায়িত্ব শেষ।
আমি তোকে তোর আব্বুর মনের মতন করে মানুষ করতে পেরেছি। তোর আব্বু তোকে যেভাবে যোগ্য সন্তান হিসেবে দেখতে চেয়েছিল, আমি ঠিক সেই রকমই তোকে বানাতে পেরেছি। আমি তোর আব্বুর কথা ও তার স্বপ্ন পূরণ করতে পেরেছি। ছেলের কপালে একটা ভালোবাসার চিহ্ন এঁকে দিয়ে বলল, আম্মু, আমার অনেক দিনের কষ্ট আজকে সফল হলো। বাবা, এখন আমার আর একটাই স্বপ্ন আছে। কি সেই স্বপ্ন আম্মু? ভালো একটা মেয়ে দেখে তোর বিয়ে দিয়ে দেওয়া। আম্মু, তুমি আবার শুরু করলা? এই কথাটা বললেই দোষ? আচ্ছা, যা, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার দিচ্ছি। ওকে আম্মু। আমি আর কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে চলে আসলাম। তারপর আমি ফ্রেশ হয়ে নিলাম আর নিচে গিয়ে কিছু খেয়ে নিয়ে ছাদে চলে আসলাম। আমি ছাদে গিয়ে আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে আছি আর বলছি যে আব্বু, তুমি কি জানো আমি আজকে তোমার স্বপ্নের নীল হতে পেরেছি? আমি তোমাকে দেওয়া কথাটা রাখতে পেরেছি। কিন্তু এই খুশির দিনেও আমার মনে শান্তি নেই, কারণ তুমি নেই আমাদের কাছে। এসব বলতে বলতে নীলের অজান্তেই তার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। তারপর নীল তার রুমে গিয়ে শুয়ে পড়ল। এদিকে নীলা ভাবছে নীলের সাথে কিভাবে কথা বলা যায়। অফিসের নাম্বার দিয়ে ফোন দিলে তো সে বুঝতে পেরে যাবে। এসব ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়ল। কাল সকালে নীল সকালে ঘুম থেকে উঠে তার বাসার সকল জিনিসপত্র গোছাতে লাগলো, সাথে তার মা তাকে সাহায্য করতে লাগলো। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর নীল দেখলেও তার অফিসের সময় হয়ে গেছে, তাই সে তার মাকে বলল এগুলো গোছাতে। তারপর সে কিছু লোক ভাড়া করে তার বাড়িতে ডেকে আনে, যাতে তাদের জিনিসপত্রগুলো তাদের নতুন বাড়িতে নিয়ে যেতে পারে। তারপর নীল হালকা পাতলা কিছু খেয়ে চলে গেল অফিসে। যখন নীল অফিসে ঢুকছিল তখন অফিসের সকল স্টাফ তার দিকে হা করে তাকিয়েছিল, কারণ কালো কোট আর ইং করা শার্ট আর পেনে তাকে কোনো নায়কের থেকে কম লাগছিল না। তার অফিসের পিয়ন তাকে তার জায়গাটা দেখিয়ে দিল। তারপর আমি আমার ডেস্কে গিয়ে বসলাম। কিছু ফাইল ছিল, সেগুলো নাড়াচাড়া করছিলাম। তখনই পিয়ন এসে বলে গেল যে ম্যাডাম নাকি আমাকে ডেকেছেন। আমি ম্যাডামের রুমের সামনে গিয়ে বললাম, ম্যাম, আমি কি আসতে পারি? আরে মিস্টার নীল যে, আসুন আসুন। তারপর নীল ভিতরে প্রবেশ করল। তাকে দাঁড়িয়ে থাকতে দেখে নীলা আবার বলল, আরে দাঁড়িয়ে আছেন কেন, বসেন। জি ম্যাম। এখন বলুন, আমাকে এখানে ডাকার কারণ কি? কেন, আমি কি আপনাকে এখানে কোনো কারণ ছাড়া ডাকতে পারি না? আর তাছাড়া আপনি এখানে নতুন, তাই আপনাকে আমি সব বুঝিয়ে দিতে চাইছিলাম, তাই আপনাকে এখানে ডেকেছিলাম। ও সরি ম্যাম। ইটস ওকে। তারপর নীলা ম্যাম সব কাজ বুঝিয়ে দিল আর সাথে কিছু ফাইল দিল কমপ্লিট করার জন্য। আমি সেগুলো নিয়ে আমি আমার কেবিনে এসে বসে পড়লাম আর ফাইলগুলো দেখতে লাগলাম। আর এদিকে নীলা নীলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। আজকে নীলকে দেখে সে আবারও ক্রাশ খেল, কারণ নীলকে আজ খুব সুন্দর লাগছিল। তারপর নীলা নিজেকে সামলে নিয়ে আবারও নিজের কাজে মন দিতে লাগলো। নীলের কেবিনটি একদম নীলার কেবিনের সামনে, তাই নীলার কেবিন থেকে নীলকে স্পষ্ট দেখা যায়। নীল ডেস্কে আসার পর ফাইলগুলো তো নিয়ে আসলাম, কিন্তু আমি এই ফাইলের তো কিছু বুঝতে পারতেছি না। এখন কি হবে? আমি এগুলো ভাবছিলাম, তখন আমার পাশের কেবিন থেকে একটা মেয়ে বেরিয়ে এলো আর বলল, হাই, আমি রিমঝিম। আমার দেখে বন্ধুত্বের হাত বাড়ি দিয়ে বলল, হাই, আমি নীল। আপনাকে খুব চিন্তিত দেখাচ্ছিল, তাই আমি আমার কেবিন থেকে বেরিয়ে আসলাম আপনাকে সাহায্য করার জন্য। এখন বলুন কি সাহায্য লাগবে? নীল আর রিমঝিম এগুলো বিষয় নিয়ে কথা বলছিল, আর অন্যদিকে নীলা এগুলো দেখে রাগে একদম টমেটোর মতো লাল হয়ে গেছে। তাও নিজেকে সামনে রেখে দেখতে লাগলো। আসলে আমি এই ফাইলটার কাজগুলো বুঝতেছি না। আচ্ছা আসুন, আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। তারপর রিমঝিম আমাকে কাজগুলো বুঝিয়ে দিতে লাগলো। খুব মিশুক প্রকৃতির মেয়েও, এই অল্প সময়ে আমার সাথে অনেকটাই মিশে গেছে। এদিকে নীলা যখন দেখলো যে রিমঝিম নীলের অনেক কাছে চলে এসেছে, তখন সে আর থাকতে না পেরে বসা থেকে উঠে দাঁড়ালো আর নীলের কেবিনের দিকে যেতে লাগলো। ওখানে যাওয়ার পর নীলা বলল, কি হয়েছে এখানে এগুলো? নীল পেছনে তাকিয়ে দেখে যে নীলা ম্যাম তার কেবিনে এসেছে। তখন সে বসা থেকে উঠে দাঁড়ালো আর বলল, আসলে ম্যাম, আমি এই ফাইলটার কাজগুলো বুঝতে পারছিলাম না, তাই রিমঝিম আমাকে একটু এগুলো বুঝিয়ে দিচ্ছিল, এতটুকুই। আপনি আমার কাছে আসতে পারতেন, আমি আপনাকে বুঝিয়ে দিতাম। আসলে ম্যাম, আমাকে থামিয়ে দিয়ে রিমঝিম বলতে শুরু করলো, আসলে ম্যাম, আমি দেখলাম যে নীল ফাইলটার কাজ বুঝতে পারছিলাম না, তাই আমি আসলাম ওকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার কি বুঝিয়ে দেওয়ার কাজ শেষ হয়েছে? জি ম্যাম, হয়ে গেছে। ওকে, তাহলে আপনি এখন যেতে পারেন।
তারপর রিমঝিম চলে গেল। আর মিস্টার নীল, আপনার যদি কোনো রকম সমস্যা হয় আমাকে বলবেন, ওকে? কারণ আমি এখানকার বস। জি ম্যাম, অবশ্যই বলবো। এই বলে নীলা ম্যাম চলে গেল তার কেবিনে। আর নীল আবার তার কাজে মনোযোগ দিল। আর ফাইল দুটো কমপ্লিট করার পর নীল নীলার কেবিনের সামনে গিয়ে বলল, ম্যাম আসতে পারি? আরে আসুন আসুন, বলুন কি সমস্যা। আসলে ম্যাম, ফাইল দুটোর কাজ শেষ হয়ে গেছে, তাই আমি ফাইল দুটো দিতে আসলাম। ও আচ্ছা, দেখি দেন। তারপর আমি ম্যামকে ফাইলগুলো দিলাম। ম্যাম ফাইলগুলো দেখছিল আর বলল, আপনি তো খুব ভালোভাবে কমপ্লিট করেছেন ফাইলগুলো। ধন্যবাদ ম্যাম। ম্যাম, আমার একটা কথা বলার ছিল। বলুন কি কথা। আসলে ম্যাম, আমরা তো আজকে নতুন বাসায় যাচ্ছি, তাই ওখানে গিয়ে সবকিছু গুছাতে হবে। আর আমার আম্মু তো ওখানে একা, তাই বলছিলাম আপনি যদি আমাকে আজকে ছুটি দিতেন তাহলে আমার খুব ভালো হতো। এখনই যাবেন? জি ম্যাম, তাহলে খুব ভালো হতো। ওকে, তাহলে আপনি যেতে পারেন। আর হ্যাঁ, আমি অফিস শেষে আপনাদের ফ্ল্যাটে যাব। আপনি আমাদের ফ্ল্যাটে আসবেন? আপনি এখন যান। তারপর আমি আর কিছু না বলে নীলা ম্যামের কেবিন থেকে বেরিয়ে আসলাম। আর লোকগুলোকে বলে দিলাম যে সব জিনিসপত্র যেন ওখানে নিয়ে যায়। তারপর আমি অফিস থেকে বেরিয়ে গাড়িটা নিয়ে নতুন বাসার দিকে যেতে লাগলাম। আমি গিয়ে দেখি তারা আগেই এসে গেছে আর জিনিসপত্রগুলো নামাতে লাগলো। আমিও তাদের সাহায্য করতে লাগলাম। দীর্ঘ 3 ঘন্টা পর আমাদের সব কাজ শেষ হলো। তারপর আম্মু হালকা পাতলা কিছু রান্না করার জন্য কিচেনে গেল আর আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। এদিকে অফিসে নীলা কিছুতেই কোনো কাজে মন বসাতে পারছে না। বারবার শুধু নীলের কথা মনে করছে। সে বন্দি পাখির মতো ছটফট করছে। মনে হচ্ছে ছাড়া পেলেই নীলের কাছে ছুটে যাবে। অফিস শেষ করে নীলা নীলের বাড়িতে গেল। কলিং বিল চাপ দেওয়ার পর, আরে ম্যাম, আপনি হুম এখনো তো অফিসের সময় শেষ হয়নি, তাহলে এত তাড়াতাড়ি আসলেন? আসলে আমার অফিসে একদম মন বসছিল না, তাই চলে আসলাম। ভালো করছেন এসে। আসুন ভেতরে আসুন। দাঁড়িয়ে কেমন আছেন? তারপর নীলা ম্যাম বাসার চারিদিক ঘুরে দেখতে লাগলো। আমি নীলা ম্যাডামকে চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তখনই আম্মু আসলো আর নীলা ম্যামকে আমার সাথে দেখে বলল, আরে নীল, কে এই মেয়েটি? কেন আম্মু, আমি তোমাকে যার কথা বলেছিলাম। তাহলে এই কি সেই মেয়ে যে তোকে চাকরি দিয়েছে? ইনি হলেন আমার অফিসের বস মিস নীলা। আর নীলা ম্যাম, ইনি হলেন আমার একমাত্র চোখের মণি, আমার প্রাণের প্রাণ, আমার আম্মু। তারপর নীলা বলল, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আপনি? আমরা কেমন থাকতে পারি বলো? আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো বলো। তোমার বাসায় সবাই কেমন আছে? জি আন্টি, আমার বাসার সবাই ভালো আছে, আর আমিও ভালো আছি। সোফায় বসতে বসতে কথাটা বলল। তোমার বাসায় আর কে কে আছে মা? আমি, আমার আব্বু আর আম্মু আর একটা ছোট বোন আছে। তোমাকে অনেক ধন্যবাদ মা, আমার নীলকে চাকরিটা দেওয়ার জন্য। আমি তোমার এই ঋণ কিভাবে যে শোধ করব জানি না। বেশি কিছু করতে হবে না, আপনার ছেলেকে আমাকে দিতে হবে সারা জীবনের জন্য। না আন্টি, কিছু করতে হবে না। আর তাছাড়া নীল তার যোগ্যতার চাকরিটা পেয়েছে, আর আমিও অনেক খুশি নীলের মতো একটা কর্মী পেয়ে। আসল কথা তো আপনারা জানেন যে নীলা কেন নীলের মতো কর্মী পেয়ে খুশি। মা, তুমি আমার বাসায় আজকে প্রথম দিন এসেছো, তাই তোমাকে আজকে এখান থেকে খেয়ে যেতে হবে। না আন্টি, আজকে না, অন্য কোনো দিন এসে জমিয়ে খাবো। আসলে আজকে অনেক দেরি হয়ে গেছে, আর বাসায় মনে হয় আবু চিন্তা করতেছে। ওকে, তাহলে অন্য কোনো দিন কিন্তু অবশ্যই আসবা। আর দাঁড়াও, আমি নীলকে ডেকে দিচ্ছি, ও তোমাকে এগিয়ে দিয়ে আসবে। রাতে তোমার একা যাওয়া ঠিক হবে না, কেমন? না আন্টি, আমি একা যেতে পারবো, নীলকে আমার সাথে যেতে হবে না। আমার জন্য খামাখা ও কষ্ট করতে যাবে কেন বলেন? না, তুমি দাঁড়াও, আমি ওকে ডেকে দিচ্ছি। বাহ, আমার শাশুড়ি তো আমার অনেক চিন্তা করে। আমি তো এটাই চাইছিলাম যে নীল আমাকে নিয়ে যাক। ওকে আন্টি। নীল, জি আম্মু, বলো। নীলাকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে আয়, রাত হয়েছে তাই তোকে বললাম। ওকে আম্মু। তারপর আমি আর নীলা ম্যাম বাড়ির বাইরে গেলাম আর বললাম, ম্যাম আপনার গাড়ি কোথায়? আমার গাড়ির চাকা লিক হয়ে গেছে। ওকে, তাহলে আপনি দাঁড়ান, আমি আমার গাড়িটা নিয়ে আসি।
আসলে নীলা ইচ্ছে করে গাড়ি নিয়ে আসেনি, যাতে করে ও নীলের সাথে যেতে পারে। এটাই ছিল তার পরিকল্পনা। নীল গাড়ি নিয়ে আসার পর নীলা নীলের পাশের সিটে বসে পড়ল, আর নীল গাড়ি চালাতে লাগলো আর বলল, ম্যাম, আমি তো আপনার বাসা চিনি না। ও এত কিসের ম্যাম ম্যাম বলো? এটা কি অফিস নাকি? আরে আপনি তো আমার অফিসের বস, তা আপনাকে আমি ম্যাম বলবো না তো কি বলবো শুনি? আমি অফিসে তোমার ম্যাম, কিন্তু অফিসের বাহিরে তোমার মতোই একজন সাধারণ মানুষ। তাই আমাকে অফিসে শুধু ম্যাম বলবা, বাহিরে নয়, ওকে? ওকে ম্যাম। তুমি আবার ম্যাম বললা? তোমার মাথায় কোনো কথা ঢোকে না নাকি? আসলে অভ্যাস তো, তাই একটু দেরি হবে। গুড বয়। আচ্ছা নীল, তুমি যদি কিছু মনে না করো, তাহলে কি আমি তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারি? বলেন। তুমি কি কাউকে ভালোবাসো? মানে কাউকে পছন্দ করো? না, আসলে জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য এত কষ্ট আর পরিশ্রম করেছি যে এই ভালোবাসা নামক জিনিসটা কি তা জানার সময়ই পাইনি। ইস, মিথ্যে কথা বলো কেন? দেখো তো, মনে হচ্ছে অনেক মেয়ের সাথে রিলেশন করেছো। এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আরে আমি তো এমনি মজা করলাম, রেগে যাচ্ছেন কেন? এখন নামুন। মানে তুমি কি আমায় রাস্তায় নামিয়ে দেবে? একবার জানালা দিয়ে তাকিয়ে দেখেন, আপনার বাসায় চলে এসেছি। ও ঠিকই তো, আমি খেয়ালই করিনি। গাড়ি থেকে নামতে নামতেই বললো। তারপর নীলা ম্যাম গাড়ি থেকে নেমে আমার দিকে তাকিয়ে একটা পাগল করার মতো মুচকে হাসি দিয়ে চলে গেল। আমি শুধু তাকিয়ে আছি তার ওই হাসির দিকে। আমি বুঝলাম এখানে হাসির কারণ কি। আমি তো কোনো মজার কিছু বলিনি। আমি আর অত কিছু না ভেবে গাড়ি ঘুরিয়ে বাসায় চলে আসলাম। কি রে, নামিয়ে দিয়ে আসলি? আসলাম। ওকে, তাহলে এখন তোর রুমে গিয়ে শুয়ে পড়, কাল তো ফির অফিসে যেতে হবে। নীল আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। আর যেই ও বিছানায় শুয়ে যাবে ঠিক তখনই তার ফোনটি বেজে উঠল। ফোনটি রিসিভ করে নীল বলল, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একটা মেয়ে কথা বলতে শুরু করলো। আমি কি সেটা না হয় আপনার না জানাই থাক। আজব তো, আপনি আমাকে ফোন করেছেন আর আমি শুনবো না আপনি কে? কেন? আমি কে না জেনে আমার সাথে কথা বলা যাবে না? না, বলা যাবে না। তাই নীল ফোন কেটে ঘুমিয়ে পড়ল। কাল অফিসে। ম্যাম, আসতে পারি? আরে তুমি আসো আসো, আমি তোমাকে কতবার বলেছি আমার কেবিনে আসলে আমার পারমিশন নিতে হবে না। নীলা এখন আমাকে তুমি করেই বলে। না, যতই হোক এটা অফিস, তাই রুলস ফলো করতেই হবে, তাই না? তোমার মা ঠিকই বলে, তোমার সাথে কথা বলতে কেউ পারবে না। আচ্ছা শোনো, আমি তোমাকে একটা কথা বলার জন্যই ডেকেছিলাম। বলো, কি বলবা? কালকে আমাদের অফিস থেকে একটা ট্যুর আছে, তাই তোমাকে আগে বললাম। ওকে, কিন্তু কোথায় যাবে সেটা কি আগে ঠিক করেছো? আমরা ঠিক করেছি, আমরা সবাই মিলে কক্সবাজার যাব। আমি তোমাকে আগে বলার কারণ আমি চাই। বলো, আটকে কেন গেলা? না না, এমনি। তুমি এখন যাও, কালকে ট্যুরের জন্য অনেক কাজ করতে হবে। আর কাল ঠিক 8টায় চলে আসবা। তোমার জন্য সামনের সিটটি আমি বুক করে রেখেছি, ওটাতে তুমি আর আমি বসবো, বুঝলা? কেন? আমি কেন বসবো তোমার সাথে? কারণ তুমি ট্যুরের সব দায়িত্ব নিবা, আর আমি তোমাকে যেতে যেতে সব বলবো, বুঝলা? ওকে ওকে, এত রাগ দেখিয়ে বলার কি আছে? তুমি একটু বেশি বোঝো, তাই আমাকে এইভাবে তোমাকে বোঝাতে হবে। এখন যাও, কাজ করো, আমার মাথায় আর খাইও না। ওকে, যাচ্ছি। আমি বুঝি না নীলা কেন আমার সাথে এমন করে। আমি কোনো প্রশ্ন করলেই খালি রেগে যায়। আমি আর কি বলবো? ও তো এখন আমার বস, তাই ও যেটা বলবে আমাকে ঠিক সেটাই করতে হবে। আমার এখন আর কিছু করার নাই। এসব বলতে বলতে নীল ওর ডেস্কে গিয়ে বসলো, আর এদিকে নীলা ভাবছে, নীলের মনে কি কোনো ফিলিংস নাই? ওকে কিছুই বোঝে না যে আমি ওকে ওর সাথে এমন করি? ও কিছু বোঝে না আমি কেন ওকে অন্য মেয়ের সাথে কথা বলতে দিই না? কোন দিন যে ও আমাকে ভালোবাসি কথাটা বলবে? না, আমি ওকে এই ট্যুরেই সব বলে দেবো। আমি ওকে হারাতে চাই না।
অফিস শেষ হওয়ার পর নীলের গাড়ির তেল শেষ, তাই সে রাস্তায় দাঁড়িয়েছিল। ঠিক তখনই নীলা গাড়ি নিয়ে নীলের সামনে এসে দাঁড়ালো। তারপর, কি হয়েছে? তুমি রাস্তায় এভাবে দাঁড়িয়ে আছো কেন? আসলে আমার গাড়ির তেল শেষ তাই। তো আমার গাড়িতে বসো, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসি। না ম্যাম, আমি আপনাকে কষ্ট দিতে চাই না, আপনি যান। তোমাকে উঠতে বলেছি, তুমি ওঠো। বেশি কথা বলো কেন? উঠছি। কি আর করব, উঠে পড়লাম ওর গাড়িতে। যদি না উঠি তাহলে তো আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তো। যে মেয়েটা কিছু বলাও যায় না, কখন যে কি করে বসে সেটাও নিজেই বলতে পারে না। নীলা গাড়ি চালাচ্ছিল আর আমি চুপ করে বসে আছি। আই, চুপ করে বসে আছো যে? এমনিতে তো কথা বলে মাথা নষ্ট করে দাও। আমি চুপচাপ। তুমি কি বলবা না? আমি ঘুষি মেরে নাক ফাটিয়ে দেব। কোনটা করবা বলো? আমি তাও চুপচাপ। কথা বলবি কি না বল? আমি কারোর মাথা নষ্ট করতে চাই না, তাই চুপচাপ হয়ে বসে থাকা ভালো, বুঝেছেন? বুঝেছি, আমার কথায় রাগ করেছো। আসলে তখন অফিসে এমনিতেই ট্যুর নিয়ে চিন্তায় ছিলাম, আর তুমি যেই সেই প্রশ্ন করছিলা, তাই আমি তখন রেগে গিয়ে বলেছিলাম, প্লিজ রাগ করিও না। আমার হাতের উপর হাত রেখে কথাটা বললো। আর কিছু বলার আছে? নীল, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে এমন করবো না। আমার বাসা চলে এসেছে, গাড়িটা থামান, আমি নামবো। তারপর নীলা গাড়ি থামালো, আমি নেমে যেতে লাগলাম। আর তখনই নীলা আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম যে আমাকেও কেন জড়িয়ে ধরেছে, আবার জড়িয়ে ধরে কান্নাও করতে লাগলো। আমি ওর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওকে আমার দিকে ঘোরালাম আর বললাম, আরে তুমি এগুলো কি করছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি তো বললাম যে আমি তখন ইচ্ছে করে বলিনি। আরে আমি তো তোমার সাথে মজা করছি, এতে কান্না করার কি আছে? কুত্তা, তুমি আমাকে খামোখা কাঁদালে। আমি কি বলছি কান্না করতে? কুত্তা। এখন যান, আর আমি ঠিক 8টায় পৌঁছে যাবো। ওকে? ওকে, গুড নাইট। ওকে, গুড নাইট। এই বলে নীলা চলে গেল। আমি আর কিছু না বলে রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লাম। কাল সকালে উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখি 7টা বাজে। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম আর কিছু খেয়ে নিলাম, তারপর চলে গেলাম অফিসে। গিয়ে দেখি নীলা সবার সাথে কথা বলছিল। আমি গিয়ে যখনই বাসের সিটে বসতে যাব, তখনই ও আমার কাছে আসলো আর বলল, তুমি এই সিটে গিয়ে বসো, ওইটা তোমার আর আমার জন্য। ওকে, তুমি বসো, আমি একটু আসছি। ওকে। তারপর আমি গিয়ে বসলাম আর সাথে সাথে ওই রিমঝিম আমার পাশে এসে বসলো, যাকে নীলা ম্যাম দেখতে পারে না। নীলা আসার পর, মিস রিমঝিম, আপনি এখানে কেন? দেখছেন না এখানে কার নামে সিটটা বুক করা আছে? ম্যাম, বাসর তো অনেক সিট আছে তাই না? তাহলে আপনি একটাতে গিয়ে বসে পড়ুন, তাহলে তো হয়। না, এই ট্যুরের সকল দায়িত্ব নিবে মিস্টার নীল, তাই আমি পথে যেতে যেতে সব ওনাকে বুঝিয়ে বলবো। আপনি প্লিজ অন্য একটা সিটে গিয়ে বসেন। ওকে ম্যাম, আমি যাচ্ছি। যা তাড়াতাড়ি, লুচ্চা একটা, খালি অন্য জিনিসের দিকে নজর। না, নীলকে আমি এই ট্যুরের সব বলে দেব, না হলে জানি না এই লুচ্চাটা কি করে আবার আমার নীলের সাথে। আর নীল তো একটা হাঁধারা, যা বলবে সেটাই বুঝবে। নীলা এসব কথা মনে মনে বলল। নীলা তারপর নীলের পাশে গিয়ে বসলো। বাস চালক বাস চালাতে শুরু করলো। এদিকে কেউ কাউকে কিছু বলছে না, দুজনের মাঝেই নীরবতা কাজ করছে। অবশেষে নীল সাহস করে বলতে লাগলো, আপনি মেয়েটার সাথে এমন না করলেও পারতেন। দেখছেন মেয়েটা মন খারাপ করে বসে আছে। আহা, এত কষ্টর জন্য আর আমার জন্য কি কিছু হয় না? আর শোনো, আমি আমার জিনিসে অন্য কাউকে ভাগ বসাতে দেই না। মানে তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমার জিনিস? না, মানে এই সিটটি হলো আমার বুক করা, তাই আমি এতে অন্য কাউকে বসতে দিব কেন? তোমাকে আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। আর বুঝতে হবে না। তাহলে এখন কাজের কথায় আসি। কাজের কথা মানে কি বলতে চাইছো? কেন তুমি না বললে আমাকে এই ট্যুরের সব দায়িত্ব নিতে হবে? তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। তাহলে তখন যে বললেন সেগুলো কি মিথ্যা ছিল? মিথ্যা ছিল। যদি ওইটা না বলতাম তাহলে তো তুমি আমার সাথে একসাথে এক সিটে বসতে না।
কি, তুমি খুব খারাপ। তোমাকে পেতে হলে যদি আমাকে শয়তানি বা খারাপ হতে হয়, তাহলে ওটা হতে আমি এক মুহূর্তও চিন্তা করব না। নীলা আরো অনেক কথা বললো যেতে যেতে অবশেষে ক্লান্ত হয়ে আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। সে যে কখন আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ছে সে নিজেও জানে না। ঘুমের মধ্যে তাকে খুব সুন্দর লাগছিল। মুখে একটা কোণে ছোট একটা তিল আছে, যা চাঁদের আলোয় খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছিল। তার চুলগুলো আমি আলতো করে সরিয়ে দিলাম তার মুখের কাছ থেকে। মেয়েটার মুখে আলাদা একটা মায়া আছে, ঘুমের মধ্যে একদম পরীর মতো লাগছে। এসব ভাবতে ভাবতে আমিও ঘুমিয়ে পড়লাম। নীলার মতো নীলও নীলাকে খুব ভালোবাসে, কিন্তু কোনোদিন তাকে তা বুঝতে দেয় না। কারণ যদি নীলা তাকে ছেড়ে চলে যায়, এই ভয়ে নীল নীলাকে তার মনের কথা বলতে পারে না। কিন্তু সে নীলাকে তার থেকেও বেশি ভালোবাসে। কাল সকালে এই যে উঠুন, আর কত ঘুমাবেন? আম্মু, আর একটু ঘুমোতে দাও না। নীলা আমাকে ওর আম্মু মনে করে বলল, ওই আমি তোমার আম্মু না, ওঠুন বলছি। না, আর একটু পর। এই কথা বলে নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বাসের সবাই ফ্রিতে সিনেমা দেখতে লাগলো। এই উঠুন। নীলা এবার উঠল আর চারিদিকে তাকিয়ে দেখলো যে সবাই তার দিকে তাকিয়ে আছে। সে তারপর নীলকে বলতে লাগলো, কি হয়েছে নীল? সবাই আমার আর তোমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? আপনি আমাকে জড়িয়ে ধরে আছেন, এই জন্য। এখন ছাড়ুন আমাকে। কি? এই বলে নীলা যখন দেখলো যে ও এতক্ষণ আমাকে জড়িয়ে ধরেছিল, তখন সাথে সাথে আমাকে ছেড়ে দিল আর টমেটোর মতো লাল হয়ে গেল লজ্জার কারণে। তারপর সবাই একে একে বাস থেকে নিচে নামলো। তারপর নীলা সবাইকে একটা হোটেলে নিয়ে গেল আর সবাইকে একটা করে রুম দেওয়া হলো থাকার জন্য। আমার আর নীলার রুমটা পাশাপাশি ছিল। আমি বুঝি না নীলা কি আমাকে ভালোবাসে এই জন্য আমার এত কেয়ার করে, না আমি ওনার অফিসের স্টাফ এই জন্য। কিন্তু নীলা তো শুধু আমার সাথেই এমন করে, তাহলে কি নীলা আমাকে ভালোবাসে? না না, আমি এসব কি ভাবছি। আমি যখনই আমার রুমে ঢুকতে যাব তখনই নীলা বলল, এই যে শুনুন। বলো, কি বলবে? আসলে আমি খুবই দুঃখিত, তোমাকে তখন জড়িয়ে ধরেছিলাম এই জন্য। আরে এতে সরি বলার কি আছে? আসলে আমি যখন ঘুমাই তখন আমি কি করি নিজেও জানি না। আরে না, এখানে মনে করার কি আছে? তাছাড়া তুমি তখন ঘুমিয়েছিলা, এতে তোমার কোনো দোষ নেই। তুমি তো জানোই না আমি এটা ইচ্ছে করেই করেছি, আর তোমাকে আমি ভালোবাসি, তাহলে জড়িয়ে ধরতেই পারি। কিছু বললেন? না না না, কিছু না। আচ্ছা, অনেক জার্নি করেছো, এখন রেস্ট নাও, পরে কথা বলবো। ওকে? ওকে। এই বলে আমিও রুমে গেলাম আর ফ্রেশ হয়ে চারদিকটা ঘুরে দেখছিলাম। ঠিক তখনই নীলার চিৎকার আওয়াজ পেলাম। আমি দৌড়ে ও রুমে গিয়ে দেখি নীলা খাটের উপর চড়ে বসে আছে। আমি গিয়ে বললাম, কি হয়েছে, এভাবে চিল্লিয়ে ওঠার কারণ কি? আমি বাথরুমে গিয়ে দেখি একটা বড় তেলাপোকা আমাদিকে দৌড়ে আসছিল। সেটা দেখে আমি এক দৌড়ে এখানে এসেছি। উফ, তাই বলে কি কেউ এইভাবে চিল্লায়? তারপর আমি বললাম যে দেখো তোমার পিছনে তেলাপোকা, একটু মজা করার জন্যই বললাম। তখন নীলা তেলাপোকা বলে একটা চিৎকার দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আর আমি ভার সামলাতে না পেরে বিছানার উপর পড়ে যাই। নীলা এখন আমার একদম কাছে। আমি তাকে দেখি নীলার ঠোঁটগুলো কাঁপছে। আমার বুঝতে বাকি রইলো না যে কি হতে চলেছে, তাই আমি নীলাকে ধাক্কা মেরে বিছানা একপাশে সরিয়ে দিলাম। তারপর নীলা আমাকে তার কাছে টেনে এনে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিল। আমি শুধু নিজেকে ওর কাছ থেকে সারানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। নীলা আমাকে অনেক শক্ত করে জোর ধরে আছে, যার জন্য আমি নিজেকে ওর কাছ থেকে ছাড়াতেই পারছি না। প্রায় 10 মিনিট পর আমাকে ও ছেড়ে দিল আর বিছানার অন্য পাশে গিয়ে শুয়ে পড়লো। আমি শুধু ভাবছিলাম কিছুক্ষণ আগে কি হয়েছিল। দুজনেই চুপচাপ হয়ে আছে, কেউ কারোর সাথে কথা বলতেছে না। দুজনেই খুবই অবাক যে কিছুক্ষণ আগে কি হয়েছিল তাদের। আর এদিকে নীলা ভাবছে, আমি কি করলাম? আমি কেন নীলকে কিস করলাম? নীল যদি এখন আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কি করব? আমি কিভাবে বাঁচবো ওকে ছাড়া? নীলকে ছাড়া যে আমার থাকতে খুব কষ্ট হয়। আমি এখন কিভাবে নীলের সাথে কথা বলবো? ও তো এখন আমাকে ঘৃণা করবে। আমি কিভাবে পারলাম এটা করতে? নীল কি আমাকে ক্ষমা করবে? বিভিন্ন প্রশ্ন এসে ঘিরে ধরেছে নীলাকে। এদিকে নীল ভাবছে, নীলা আমাকে কেন কিস করলো? ও তো আমাকে ভালোই বাসে। যদি ভালোই না বাসতো তাহলে কিস করলো কেন? তবে কি নীলাও আমাকে ভালোবাসে? যদি ও আমাকে ভালোই বাসে তাহলে আমাকে বললো না কেন? আর ও যদি আমাকে ভালোবাসে তাহলে তো আর আমাকে এভাবে কিস করতো না। আর এদিকে নীলা তার হঠাৎ করা এই আচরণের জন্য খুবই দুঃখিত।
সে এখন নিজেকে অপরাধী ভাবছে। এগুলো ভেবে অবশেষে সে নিজের চোখের পানি আর আটকে রাখতে পারল না। সে জোরে জোরে কান্না করতে লাগলো। তার কান্না করা দেখে নীল বলল, আরে তুমি কান্না করছো কেন? আরে কেন কান্না করছো সেটা তো বলো। কি হলো বলবেন, কেন কান্না করছেন? আমি তোমাকে কিস করেছি এই জন্য। কিস করার সময় কান্না করেন নাই, এখন কেন করছেন? তখন কি আমি জানতাম এগুলো হবে? আচ্ছা, আপনি কি আমাকে ভালোবাসেন? নীলা কি বলবে বুঝতে পারছে না। কি হলো বলেন। দেখো, যদি সময় থাকতে নিজের প্রিয়জনকে হারাতে না চাও, তাহলে আমাকে এখনই তোমার মনের কথাটা বলে দাও। কারণ সকলের কষ্ট সহ্য হলেও প্রিয়জনের দেওয়া কষ্ট কখনো সহ্য হবে না। আমি আবারও বলতেছি, তুমি কি আমাকে ভালোবাসো? কথাটা বলার সাথে সাথেই নীলা আমাকে জড়িয়ে ধরলো আর আমাকে কান্না করতে করতে বললো, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোবাসি নীল। তোমাকে আমি প্রথম দেখাতেই খুব ভালোবেসে ফেলেছিলাম। তোমার মুখের একটু কথা শোনার জন্য প্রতিদিন রাতে তোমাকে ওই অচেনা নাম্বার দিয়ে ফোন দিতাম। তোমাকে সব সময় দেখার জন্য আমি অফিসে তোমার ডেস্কটি আমার কেবিনের সামনে লাগিয়েছিলাম। তুমি যে আমার নিঃশ্বাসের সঙ্গে মিশে গেছো, তোমাকে ছাড়া নিজেকে খুব একা একা লাগে। নীলা এসব বলতে লাগলো, কান্না করতে লাগলো। আমি তোমাকে অনেক ভালোবাসি নীলা, কিন্তু কোনোদিন প্রকাশ করতাম না। আমারও ঠিক একই ভয় করতো যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। কিন্তু এখন যখন তোমাকে পেয়েছি, তখন আর তোমাকে হারাতে দেবো না। নীলার কবলে একটা ভালোবাসার পরশ রেখে দিয়ে বললাম, তাহলে কি তুমিও আমাকে ভালোবাসো? আমাকে আরো শক্ত করে জোরে ধরে, ভালোবাসি, তবে কিছু শর্ত আছে। আচ্ছা বলো, আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি। তাহলে শোনো, প্রথম শর্ত হলো আমাকে সবসময় ভালোবাসতে হবে। আমার দ্বিতীয় শর্ত হলো আমার দুঃখ কষ্টকে আপন করে নিতে হবে। আর আমার তৃতীয় শর্ত, আমি যেভাবে জীবন যাপন করি তোমাকেও ঠিক সেইভাবেই করতে হবে। তুমি যদি এসব মানতে পারো, তাহলে আমি তোমাকে ভালোবাসতে পারি। যদি না পারো, তাহলে আমি রিমঝিমের কাছেই চলে যাব। মেয়েটা আমাকে খুব ভালোবাসে। না, তুমি যেভাবে চাও আমি ঠিক সেভাবে তোমার সাথে থাকবো। আর ওই রিমঝিম কেন অন্য কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাবি না, বলে দিলাম। না হলে তো চোখ তুলে নিব। আমি আমার পাগলিকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকেই তাকাবো না। ওকে, খুশি এবার? খুব বেশি। এখন তোমাকে শাস্তি পেতে হবে আমাকে এতদিন কষ্ট দেওয়ার জন্য। আচ্ছা বলো, আমাকে কি করতে হবে? আমি যেটা চাইবো সেটা কিন্তু এখনই আর এখানেই দিতে হবে। বলো, পারবা? আচ্ছা বাবা, বলো কি জিনিস। বেশি কিছু না, আমাকে জড়িয়ে ধরে একটা কিস করতে হবে। এই বলে আমার বুকে মাথা লুকালো। না, আমি এটা পারবো না। কি বললে? দাঁড়াও, তোমাকে আমি। এই বলে আমাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল আর আমার উপর চড়ে বসলো। আরে কি করছো, লাগছে তো? লাগুক, আরো বেশি করে লাগুক। এই বলে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। শিকারী যেমন তার শিকারের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, ঠিক তখনই নীলা আমার ঠোঁটগুলোর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে এখনই বুঝি আমার ঠোঁটগুলো শিকার করবে। নীলা তার ঠোঁটগুলো নিয়ে আমার ঠোঁটের দিকে এগিয়ে আসলো আর ওর ঠোঁটের সাথে আমার ঠোঁট চেপে ধরলো। আসলে ভালোবাসার মানুষগুলোর ছোঁয়ার মধ্যে অন্য একটা অনুভূতি রয়েছে, যা পৃথিবীর মধ্যে অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোটি কোটি টাকা দিয়েও এই সুখ পাওয়া যাবে না। আমার মনে হচ্ছে আজকে আমি পৃথিবীর সুখী মানুষদের মধ্যে একজন। অবশেষে আমি নীলাকে ছেড়ে দিলাম। তারপর নীলা বলল, কি হলো, ছেড়ে দিলা কেন? এখন আর না, আমি অনেকক্ষণ হলো তোমার রুমে এসেছি আর আমি আমার রুমের দরজাটা খোলা রেখে চলে এসেছি। এখন কেউ যদি এসে আমাকে রুমে না দেখতে পায়, তাহলে কি মনে করবে বলো? তাই আমি যাচ্ছি, আবার পরে আসবো বাবু। ওকে? যাওয়াটা কি খুব জরুরি বাবু? তুমি এমন ভাবে বলছো মনে হচ্ছে আমি অনেক দূরে চলে যাচ্ছি। আমি তো তোমার পাশের রুমে আছি। আচ্ছা যাও তাহলে, আর সকালে একসাথে খাওয়া করব, চলে আসিও। আচ্ছা বাবু। ওর কবলে একটা কিস দিয়ে চলে আসলাম কাল সকালে। এই নীল, ওঠো ওঠো, আর কত ঘুমাবে? নীলা বাহির থেকে ডাকছে। আমি চুপচাপ। এই নীল, দরজা খোলো। তার কিছুক্ষণ পর নীল গিয়ে দরজাটা খুলল। এত সকালে তুমি এখানে? এখনো কি সকাল আছে? দেখো তো ভালো করে, তুমিও না আর ভালো লাগবে না। ও মা, ঠিকই তো, 9টা বেজে গেছে। এখন তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসো, আমি অপেক্ষা করতেছি। কোথায় যাব? কাল রাতে বলেছিলাম না যে একসাথে খাবার খাবো, তোমার মনে নেই?
ও হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা তুমি ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসি। তারপর আমি ফ্রেশ হওয়ার জন্য গেলাম। আমার ফ্রেশ হওয়ার শেষে দেখি আমি কাপড় আনতেই ভুলে গেছি। এখন কি হবে? আমি নীলাকে ডাকতে লাগলাম, নীলা তুমি কি আসো? হুম, তোমার ফ্রেশ হওয়া হলো? এই শোনো না, আমি না কাপড় আনতে ভুলে গেছি। তুমি কি আমাকে কাপড়গুলো দিয়ে যাবে প্লিজ? তোমার কোনো কথা ভালো করে মনে থাকে না বলো? এই দাও না প্লিজ, আমার খুব ঠান্ডা করতেছে। হুম, দিতে পারি, যদি তুমি আমায় একটি শর্ত মানতে পারো। তুমি কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতেছো। কেন করব না? তোমাকে আমি এখন হাতের কাছে পেয়েছি, তাই সুযোগের তো সদ্ব্যবহার করতেই হবে। আচ্ছা কি শর্ত বলো? আমাকে জড়িয়ে ধরে একটা কিস করতে হবে, এক্ষুনি। না আমি এখন এসব করতে পারবো না। তাহলে আজকে সারাদিন ওখানেই থাকো, আমি তোমাকে কাপড় দিব না। ওকে ওকে, আমি রাজি, কিন্তু বাথরুম থেকে বের হওয়ার পর দেবো। ওকে। ওকে। নীলা আমাকে কাপড়গুলো দিল, আমি সেগুলো পরে নিলাম। বাথরুম থেকে বের হওয়ার পর হুম, এখন আমাকে আমার কিস দাও। এই তোমার কি কিস ছাড়ার কোনো কাজ নেই? না নেই, এখন তুমি কিস দিবা। এই কথা বলার পর নীলা আমার দিকে এগিয়ে আসতে লাগলো, আর আমার কাছে এসে তার দু হাত আমার কাঁধের উপর রাখলো, আর আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আমিও তার চোখের দিকে তাকিয়ে আছি। মনে হয় নীলা আমাকে কিছু বলতে চাইছে, মনে হয় কেউ যেন সময়টাকে আটকে রেখেছে। আমি তাকে দেখে নীলার গোলাপি ঠোঁট দুটো কাঁপছে, হয়তো ভালোবাসার ছোঁয়া পাওয়ার জন্য। আমি আর কিছু না ভেবে তার ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিলাম। এভাবেই কিছুক্ষণ চলতে লাগলো। কিছুক্ষণ পর আমি নীলাকে ছেড়ে দিলাম। কুত্তা শয়তান, এতক্ষণ ধরে তো বলছিলাম, তখন বললি না পারবো না, আবার এখন নিজে কিস করলি। যদি জানতাম আগে, তাহলে তোমাকে বলতে হতো না। চুপ কর শয়তান, আর একটা কথা বলবি না। আমরা কথা বলছিলাম, আমার সময় রিমঝিম এসে হাজির। আমরা তো তাকে দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, আর একটু আগে আসলে তো মান সম্মান সব নষ্ট হয়ে যেত। আরে তুমি এখানে হঠাৎ? আমি তো তোমাকে খাওয়া করার জন্য ডাকতে আসছিলাম, কিন্তু ম্যাম আপনি এখানে কেন? নীলাকে উদ্দেশ্য করে বলল, আসলে আমি ওকে ডাকতে এসেছিলাম। ও আচ্ছা। আরে নীল, তোমার ঠোঁটে লিপস্টিক কোথা থেকে এলো? এই যা, সব ফাঁস হয়ে গেল। সব এই নীলার দোষ। সকাল সকাল ওকে লিপস্টিক কে লাগাতে বলেছিল, আর এই রিমঝিমের তো দেখছি ইগোরের থেকেও চোখ ভালো। এসব মনে মনে বললাম। না আসলে ঠোঁটটা একটু কেটে গেছে। আরে দেখি নীলা মুসকে মুসকে হাসতেছে। না, আমার মনে হচ্ছে এটা লিপস্টিক। আরে না, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। হয়তো। আচ্ছা আমি যাচ্ছি, তুমি এসো। আর ম্যাম, আপনাকেও সবাই ডাকছে। ওকে তুমি যাও, আমি আর নীল যাচ্ছি। ওকে ম্যাম। এই বলে রিমঝিম চলে গেল। তারপর আমি নীলাকে বলতে লাগলাম, এই তোমাকে সকালে কে লিপস্টিক লাগাতে বলেছিল? বারে, আমি আমার বাবুটার জন্য কি একটু সাজবো না? তা কি করে হয় বলো? আচ্ছা, আমার ঠোঁটে লিপস্টিক লেগে আছে, সেটা তুমি আমাকে কেন বলো না? এখানে আমার কি দোষ? আমি কি ওকে এখানে আসতে বলেছিলাম? এখন রিমঝিম যে কি মনে করবে। কি আর মনে করবে, আমি তোমাকে কিস করেছি এটাই। এক না একদিন তো সবাই জানবেই। রিমঝিম না হয় একটু আগেই জানলো, তাতে সমস্যা কোথায় বলো? আচ্ছা আমি যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি আসো। ওকে? ওকে আচ্ছা তুমি যাও, আমি এই লিপস্টিকটা উঠিয়ে যাচ্ছি। ওকে বাবু, আমি যাচ্ছি। নীলা হাসতে হাসতে চলে গেল। ঠিক আছে মিস নীলা, আমি ওর প্রতিশোধ শুধু আসলেই নেব। কিছুক্ষণ পর আমি খাবার টেবিলে গেলাম, গিয়ে দেখি নীলা এখনো আসে নাই। তাই আমি সহ সবাই নীলার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু নীলার তো আসার কোনো নামই নেই। আর ওই রিমঝিম সোজা এসে ঠাস করে আমার পাশে এসে বসলো। কিছুক্ষণ পর নীলা আসলো আর আমার সামনে চেয়ারে বসলো। ও আমাকে ইশারায় বলতেছে রিমঝিমের কাছ থেকে উঠে গিয়ে ওর পাশে বসি। আসলে এই দুটো মেয়ের মাঝে আমি একা একজন ফেসে গেছি, আর দুজন দুজনকে কেন দেখতে পায় না। কি আর করার, নীলের পাশে বসলাম। সবাই খাওয়া দাওয়া সেরে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো ভূত। খাওয়া শেষ করে আমরা সবাই ঠিক করলাম কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যাব। আমি আমার রুমে বসে অপেক্ষা করছিলাম, তখনই নীলা এলো আর বলল, ওই শোনো, রিমঝিমের কাছ থেকে একদম দূরে দূরে থাকবা, ওর ধারের কাছেও যাবি না, সব সময় আমার কাছে থাকবি। আচ্ছা বাবা, এখানে প্রেম করে 24 ঘন্টাও হয়নি, তাতেই এত শাসন? করব, কারণ তুই একটা লুচ্চা। আর তুমি তো ভালোই, তাই না? নীলা আমার শার্টের কলার ধরে বলল, এটা আর বলার
নীলা যা করলো। ওই তুই কি বললি আমি খারাপ? তুই আমার কি খারাপ দেখেছিস বলতো? আরে আরে এত সিরিয়াসলি কেন নিচ্ছ? আমি তো মজা করছিলাম। এটা বলার পর নীলা আমাকে ছেড়ে দিল। আমি বিছানায় বসে পড়লাম। নীলা, আজকে একটা কথা বলবো। বলো। আমি তোমাকে পেয়ে অনেক খুশি। জানো, যখন তোমাকে দেখতাম তখন আমার খুবই কষ্ট হতো। কেন? কারণ তুমি আমার অনেক কাছে ছিলা, কিন্তু আমি তোমাকে নিজের মনের কথাটা বলতে পারতাম না। এই জন্য আমি মাঝে মাঝে মনে করতাম আর অনেক কান্না করতাম। বলতে বলতে কান্না করতেছি। এই তো আমি তোমার কাছে, কেন কান্না করতেছো? আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো? আরে পাগল, তুমি কান্না করছো কেন? আমি তো তোমার কাছেই আছি, আর তুমি চাইলেও আমি তোমাকে ছেড়ে যাব না। সত্যি বলছো তো? পাগল আমার। ওই তুমি কেন কান্না করতেছো? ওর চোখের পানি মুছতে মুছতে বললাম। তুমি তো আমাকে কাঁদাইলা, আমি কি ইচ্ছে করে কেঁদেছি? জানো না, তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তো কেন কান্না করতেছো? তাহলে তোমার চোখের পানি বুঝি আমার সহ্য হয়? ওকে, আমি আর কাঁদবো না। আচ্ছা চলো না, এখানে একটা সুন্দর পার্ক আছে, চলো না ওখানে যাই। এখনই যাবা? চলো না প্লিজ। কেন, বিকেলে তো সমুদ্র সৈকতে যাবো। তুমি যাবা কিনা বলো। সব সময় রাগ দেখানোর কি আছে? চলো যাচ্ছি। তারপর আমি আর নীলা গেলাম পাশে একটা পার্কে। পার্কটা ছিল একদম ফাঁকা। আমি আর নীলা একটা নিরিবিলি জায়গায় গিয়ে বসলাম। তারপর নীল, আমি কি তোমার কোলে মাথা রাখতে পারি? আমি তো জানতাম ছেলেরা মেয়েদের কোলে মাথা রাখে, কিন্তু তুমি তো উল্টো। সবসময় কি ছেলেরাই মাথা রাখবে? কেন, আমাদের কি মাথা নাই? আরে আমি কি সেটা বলছি? আচ্ছা আসো, আমার কোলে মাথা রাখো। তারপর নীলা আমার কোলে মাথা রাখলো। আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি কি আমাকে বিয়ের পর আমাকে এভাবে ভালোবাসবা? না, বাসবো না। কি বললি? আমি তোমাকে বিয়ের পর আরো বেশি ভালোবাসবো। আচ্ছা নীল, ওইটা ওখানে কি নড়তেছে? আমি তাকে দেখলাম পাশে একটা ঝোপঝাড় নড়তেছে। ঠিকই তো, চলো দেখি তো কি হয়েছে। না না, আমার ভয় করতেছে। আরে কিছু হবে না, চলো, আমি আসি তো। তারপর আমি আর নীলা পিছন দিকে দিয়ে গিয়ে দেখে তো অবাক, আমাদের অফিসের কয়েকজন স্টাফ এখানে লুকিয়ে আছে, সাথে রিমঝিমও আছে। তারপর নীলা বলল, আপনারা এখানে কি করতেছেন? আমরা তো এখানে একটু ঘুরতে এসেছিলাম, কিন্তু এসে দেখি আপনারা এখানে আছেন। আমাকে বলার প্রয়োজন মনে করেননি? আসলে ভাবলাম আপনি বললেন যেতে দিবেন না, তাই না বলেই চলে আসলাম। তখনই রিমঝিম বলল, ম্যাম, আপনি নীলকে ভালোবাসেন? কি মেয়ে রে বাবা, বসকে কি কেউ এগুলো কথা বলে? হ্যাঁ ভালোবাসি, আর নীলও আমাকে ভালোবাসে। কেন, আপনার কোনো সমস্যা আছে? আর আপনারা লুকিয়ে লুকিয়ে আমাদের কথা কেন শুনতেছিলেন? না ম্যাম, আসলে আমরা ওদের থামিয়ে দিয়ে নীলা বলতে শুরু করলো, একদম চুপ করেন, আর একটা কথাও বলবেন না। আরে নীলা কি করছো? ওরা তো এটা ইচ্ছে করে নাই। তাই বলে কি এটা লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনবে? আহা, ওরা তো তেমন কিছু শোনে। তুমি এইভাবে কেন রিয়েক্ট করছো? একটাও কথা বলবা না। তুমি আমাকে থাপ্পড় মারলা? আসলে আমি ওকে থামিয়ে দিয়ে বললাম, তোমার এত রাগ, থাকো তুমি তোমার রাগ নিয়ে। আমি গেলাম। আমি চলে আসলাম ওখান থেকে। নীলা আমাকে থাপ্পড়টা মারলো কিভাবে? তাও সামান্য একটা কথা নিয়ে। আমি আমার রুমে চলে আসলাম। এসে আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম, যে বের হতে যাব। নীলা বলল, তুমি কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি। কেন, আমি ইচ্ছে করিনি। আমি রাগের মাথায় কি করি আমি নিজেও জানি না। তাই বলে কি থাপ্পড় মারবা? আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ওর কান্না দেখে আমি নিজেকে আটকে রাখতে পারলাম না। ওকে জড়িয়ে ধরলাম। তারপর বললাম, আরে এতে কান্না করার কি আছে? তোমার খালি এই একটাই অস্ত্র, চোখের পানি। এটা দিয়েই তুমি আমাকে সবসময় মানিয়ে নাও। ওই একদম বাজে কথা বলবা না, না হলে আরো একটা গালে বসিয়ে দিব। তাহলে এবার সত্যি চলে যাব, এই বলে দিলাম। ইস, আমি তোমাকে যেতে দিলে তো যাবে। ওকে, কিন্তু তুমি এখন গিয়ে ওদের কাছে ক্ষমা চেয়ে নেবা, চলো। কিন্তু ওকে থামিয়ে দিয়ে আমি বললাম, কোনো কিন্তু না, চলো, এখনই চলো। তারপর নীলা সকলের কাছে ক্ষমা চেয়ে নিল। আর তারপর সবাইকে বলা হলো কিছুক্ষণের মধ্যে রেডি হওয়ার জন্য। বলা হলো, নীলা নিজের রুমে গেল রেডি হওয়ার জন্য, আর আমি আমার রুমে।
কিছুক্ষণের মধ্যেই সবার রেডি হওয়া শেষ, কিন্তু নীলার আসার কোনো নাম নেই। 5 মিনিট পর নীলা সিঁড়ি দিয়ে নামতেছে। আমি তাকে দেখে আবার ক্রাশ খেলাম। অপূর্ব সুন্দর লাগছিল তাকে, যে কেউ তাকে দেখে প্রেমে না পড়ে থাকতে পারবে না। চোখে কাজল, মুখে হালকা মেকআপ আর নীল শাড়িতে তাকে কোনো পরি থেকে কম লাগছে না। নীলা এসে আমার পাশে দাঁড়ালো আর সবাইকে গাড়িতে উঠতে বললো। কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে পৌঁছে গেলাম, কারণ এটা ছিল আমাদের হোটেলের একদম কাছে। তাই ওখানে যাওয়ার পর সবাই যে যার মতো ঘুরতে লাগছে। আমি আর নীলা একসাথে ঘুরতেছি। তখনই নীলা বলে উঠলো, নীল, এখানে এসে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। আর আরো একটা কথা, এই জায়গা থেকে বেশি সুন্দর লাগছে তোমাকে। ও তাই নাকি? বাবু। বাবু, চলো না সমুদ্র পানিতে নামবো। এই পানির কথাটা শুনে নীলের কেমন জানি ভয় হতে শুরু করলো, কারণ এই পানির কারণে সে তার বাবাকে হারিয়েছে। না, কোনো পানিতে যাওয়া হবে না। শুধু কিছুক্ষণের জন্য প্লিজ। না না, কোনো পানিতে যাওয়া হবে না। কিন্তু কেন, গেলে কি সমস্যা? সমস্যা আছে, আমি যেটা বলছি সেটা করো, বুঝলা? আচ্ছা, আর বলতে হবে না, যাব না। মন খারাপ করো না। এর পিছনে একটা কারণ আছে, তোমাকে আমি অন্য কোনোদিন বলবো, ওকে? আচ্ছা বলিও। নীল, চলো আমরা ওই ছাউনিতে গিয়ে বসি। দেখো না, অনেকে বসে আছে। চলো আমরাও একটাতে গিয়ে বসি। আচ্ছা চলো। তারপর আমরা দুজন মিলে একটা ছাউনিতে গিয়ে বসলাম। নীলা আমার কাঁধে মাথা রাখলো। খুব ভালো লাগছিল আমার। আসলেই প্রিয়জনের স্পর্শ অনেক সুন্দর, যা ভাষায় প্রকাশ করা কঠিন। নীল, আমি যদি কোনোদিন হারিয়ে যাই, তাহলে তুমি কি করবা? এটা কেমন প্রশ্ন? যেটা বলেছি শুধু ওইটার উত্তর দাও। আমি তোমাকে কোনোদিন হারাতেই দেবো না। তাহলে হারাবে কি করে? তাই বাবু? আমার গালে একটা কিস দিয়ে বললো, বাবু চলো, এখন অনেক তো ঘোরা হলো। আর একটু থাকি প্লিজ, আমার খুব ভালো লাগছে। ওই দেখো, অফিসের সবাই আমাদের খুঁজতেছে। আচ্ছা চলো, কিন্তু পরের দিন আবার আসবো। আচ্ছা বাবা, এখন চলো। চলো। তারপর আমরা দুজন মিলে অফিসের সকলের কাছে গেলাম। ওখানে গিয়ে সবাই বললো ওরা নাকি আইসক্রিম খাবে, তাই তারা আইসক্রিম আনতে গেল। আমি নীলা এক জায়গায় বসে আছি। তখনই আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোনের স্ক্রিনে তাকে দেখি আম্মু ফোন করেছে। তাই আমি নীলাকে ওখানে বসিয়ে রেখে আম্মুর সাথে কথা বলার জন্য একটু বাইরে গেলাম। 10 মিনিট পর নীল ফিরে এলো আর এসে দেখে নীলা এখানে নেই। নীল ভাবছে নীলা হয়তো অফিসের স্টাফদের কাছে গেছে, তাই সে বেশি মাথা ঘামালো না। কিন্তু যখন অফিসের সকলে তার কাছে আসলো, তখন সে দেখলো নীলা তাদের সাথে নেই। তারপর নীল বলল, আপনারা এখানে, তো নীলা কই? আমাদের সাথে তো নীলা ম্যাম ছিল না, আর ম্যাম তো আপনার সাথেই ছিল। আমার একটা জরুরি ফোন এসেছিল, তাই আমি ওকে এখানে বসে রেখে কথা বলতে গেছিলাম। আর সে দেখি ও এখানে নেই, তাই আমি ভাবলাম আপনাদের কাছে গেছে, কিন্তু এখন তো দেখছি আপনাদের কাছেও নেই। মুহূর্তের মধ্যেই সব আনন্দ মাটি হয়ে গেল। সবাই নীলাকে খোঁজার জন্য এদিক সেদিক ছড়িয়ে পড়লো। সবাই অনেক খুঁজতে লাগলো, কিন্তু কেউ কোথাও নীলাকে পেলো না। নীলা, তুমি কোথায় গেলা? আমি গেছি, প্লিজ তাড়াতাড়ি আমার কাছে এসো। তোমাকে ছাড়া যে আমার খুবই কষ্ট হচ্ছে। কোথায় তুমি? সবার সামনে কান্না করতে করতে বললাম। আপনি ভেঙে পড়বেন না, নীলা ম্যামকে খুব তাড়াতাড়ি খুঁজে পাওয়া যাবে। সান্ত্বনা দেওয়ার বৃথা চেষ্টা করতেছে। তখনই নীলের কি যেন মনে পড়ল। তারপর নীল সমুদ্রের পানির দিকে ছুটতে লাগলো। তখনই সেখানকার এক লাইফ গার্ড বয় এসে নীলকে আটকালো। তারপর নীল বলল, আমাকে প্লিজ যেতে দিন। নীলা হয়তো পানিতে আছে, কারণ আমাকে বলেছিল যে ও পানিতে নামবে, কিন্তু আমি মানা করে দিচ্ছি। আমাকে প্লিজ যেতে দিন। নীল কান্না করতে করতে বলল, আমরা আপনাকে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না, আর পানিতে এখন স্রোত। আপনি চুপ করুন। একটা মেয়ে পানিতে গেল, আপনার কেউ তাকে আটকালেন না, এখন আমাকে আটকাতে এসেছেন? যান এখান থেকে। আমার নীলাকে আমি একাই খুঁজবো। আপনি কিভাবে এত নিশ্চিত হচ্ছেন যে উনি পানিতে গিয়েছিলেন? আপনারা কিছু করবেন না, আমি কিছু করব। না, আপনাকে কিছু করতে হবে না, যা করার আমরা করব। তারপর সকল লাইফ গার্ড বয় একসাথে হয়ে নীলাকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ ধরে খোঁজার পর একজন লাইফ গার্ড বয় নীলাকে খুঁজে পায়। তারপর নীলাকে নীলের কাছে আনা হলো। নীলার কোনো জ্ঞান নেই, বেঁচে আছে না মারা গেছে তাও বুঝতে পারছে না। নীলার এই অবস্থা দেখে নীল কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। সবাই তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু নীল শুধু কেঁদেই চলেছে। এই নীলা, প্লিজ ওঠো। এ দেখো আমি এখানে, একবার চোখটা খুলে দেখো। তুমি না বলছিলে আমার চোখের পানি তোমার সহ্য হয় না? তাহলে আমাকে এখন কাঁদাচ্ছ কেন? আমাকে কেন কষ্ট দিচ্ছ? এই নীলা, ওঠো না, একটাবার তুমি চোখটা খোলো।
নীল কান্না করতে করতে কথাগুলো বলল। আপনি প্লিজ নিজেকে সামলান, ওনার কিছু হবে না। আর এখনই অ্যাম্বুলেন্স এসে ওনাকে ভালো একটা হাসপাতালে নিয়ে যাবে। আপনারা চুপ করেন, কেউ কোনো কথা বলবেন না। নীলার এই অবস্থার জন্য আপনারা দায়ী। আপনারা যদি নীলাকে পানিতে যাওয়া থেকে আটকাতেন তাহলে আজকে নীলার এই অবস্থা হতো না। যদি নীলার কিছু হয়েছে না তাহলে আমি আপনাদের কাউকে ছাড়বো না। আপনি প্লিজ এভাবে বলবেন না, আমরা মানছি আমাদের ভুল হয়েছে। কথাটা বলা শেষ হতে না হতেই অ্যাম্বুলেন্স এসে গেছে। আমরা নীলাকে ভালো একটা হাসপাতালে নিয়ে যাই। দেখতেন নীলাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেছেন। এদিকে নীলের অবস্থা খুব খারাপ। সে নিজেকে কিছুতেই সামলাতে পারছে না। প্রিয়জনকে হারানোর ভয় খুব তীব্র হয়ে গেছে নীলের মনে। নীল শুধু আল্লাহর কাছে দোয়া করতেছে আর কান্না করতেছে যেন আল্লাহ তার প্রিয় মানুষটিকে ঠিক করে দেয়। এদিকে অফিসের সকল স্টাফও অনেক চিন্তা করতেছে। তারাও নীলের এরূপ অবস্থায় কিছুটা দুঃখিত। দীর্ঘ 4 ঘন্টা পর ডক্টর অপারেশন থিয়েটারে থেকে বের হলো। তখন নীল সবাই ডক্টরের কাছে ছুটে গেল। তারপর, ডাক্তার, আমার নীলা এখন কেমন আছে? ওর কিছু হয়নি তো? আপনি প্লিজ একটু শান্ত হন। উনি এখন সম্পূর্ণ বিপদ থেকে মুক্ত। আপনারা ওনাকে ঠিক সময়ে হাসপাতালে নিয়ে এসেছেন বলে আমরা ওনাকে বাঁচাতে পেরেছি। মুখে এক ঝলক হাসি নিয়ে বলল, আমরা কি এখন নীলার সাথে দেখা করতে পারি? না, এখন না, ওনার জ্ঞান ফিরেনি। যখন জ্ঞান ফিরবে তখন আপনারা ওনার সাথে দেখা করতে পারবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ডাক্তার, আমার নীলার জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ দেওয়ার কি আছে, এটাই তো আমার কর্তব্য। আর কোনো প্রয়োজন হলে আমাকে অবশ্যই ডাকবেন। তাহলে এখন আসি। জি ডাক্তার। সবারই মুখে এখন একটু হাসি রয়েছে আর নীলও এখন অনেকটা স্বাভাবিক হয়ে গেছে। সবাই নীলার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করতে লাগলো। নীল নীলার কাছে নীলার হাত ধরে বসে আছে আর অপেক্ষা করছে কখন নীলার জ্ঞান ফিরবে। নীলার জ্ঞান ফেরার পর, নীল, আয় নীল। নীলা, তুমি এখন কেমন আছো? আমি এখানে কেন? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে খুব কেঁদেছো। তুমি চুপ করো। তোমাকে কত করে বললাম পানিতে যেও না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলা না। তোমার যদি এখন কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? তুমি প্লিজ কান্না করিও না। আমি আর এমন করব না, তোমাকে কথা দিলাম। আসলে তুমি যখন কথা বলার জন্য দূরে গেলা তখন আমি দেখলাম একটা ছোট ছেলে পানিতে ডুবে যাচ্ছে। তাকে বাঁচাতে গিয়ে একটা বড় স্রোত আসে। তারপর আমার আর কিছু মনে নেই। তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচতাম বলো? তুমি কি একটাবারও আমার কথা ভাবলা না? আমি কি জানতাম এমন হবে? আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, কথা দিলাম। আমাকে জড়ি ধরে বললো, না তুমি মিথ্যু, তোমার কোনো কথা আমি মানবো না। আমি বললাম তো, আর কখনো করব না। আমার চোখের পানি মুছতে মুছতে বললো, এইটাই তোমার শেষ সুযোগ, বলে দিলাম। ওকে বাবু। চুপ করো, আমি তোমার বাবু না। ওই, তুমি আমার বাবু, বুঝলা? না, আমি তো ছোট বাবু, তাই কিছু বুঝি না। ওলে বাবা, আমার বাবুটা তো দেখছি রাগ করেছে। আসো, আমি তোমার রাগ কমিয়ে দিচ্ছি। এটা বলার সাথে সাথেই নীলা আমাকে তার কাছে টেনে নিল। আর যখনই ও আমাকে কিস করতে যাবে তখনই আমি তাকে সরিয়ে দিয়ে বললাম, না এখন এগুলো একদম হবে না, তুমি আগে সুস্থ হও তারপর। প্লিজ শুধু একটা। না এখন না, আমি তো বললাম সুস্থ হও তারপর দেবো। তোমাকে কিভাবে রাজি করাতে হয় সেটা আমি ভালো করেই জানি। আচ্ছা, আব্বু আর আম্মু কি আসছে? না, আমি ওদের কিছু বলিনি, না হলে ওনারা খামোকা টেনশন করবে তাই। ভালো করেছো। আচ্ছা, তুমি কি এখানে একা? না, অফিসের সবাই আছে। তাহলে ওরা কই? ওরা সবাই বাইরে আছে। কথাটা বলার শেষ হতে না হতেই সবাই এক এক করে ভেতরে ঢুকলো। ম্যাম, আপনি কেমন আছেন এখন? আলহামদুলিল্লাহ, এখন একটু ভালো আছি। শুনে খুব ভালো লাগলো। আপনার এই অবস্থা দেখে তো নীল খুব শোকাহত হয়ে গিয়েছিল। আমরা ওনাকে কিছুতেই আটকাতে পারছিলাম না। শুধু নীলা নীলা করে কান্না করেই যাচ্ছিল। পাগল একটা। আচ্ছা ম্যাম, আপনি রেস্ট নেন, আমরা সবাই হোটেলে যাচ্ছি। আচ্ছা যান, পরে আবার আসিয়েন। ওকে ম্যাম, তাহলে আমরা এখন আসি। সবাই চলে যাওয়ার পর, ওই সবার সামনে এইভাবে আমাকে পাগল বললা কেন? তুমি পাগল, শুধু আমার পাগল, আর কারণ না। এই বলে নীলা আমাকে জোরে ধরে কিস করলো।
আরে তোমার কি এইটা ছাড়া আর কোনো কাজ নেই নাকি? না নেই, আমি আমার বাবুকে কিস দিচ্ছি, তোমার তাতে কি? তাহলে আমি কি মঙ্গল গ্রহ থেকে এসেছি? আমি কি জানি? তোমাকে জানতে হবে। এই, আমরা এখান থেকে কবে যাব? ডাক্তার কাল সকালে রিলিজ দিয়ে দেবে, শুধু রাতটা এখানে থাকতে হবে। ওকে, আমার দম বন্ধ হয়ে আসছে এখানে। এখন খাবারটা খেয়ে নাও দেখি, না হলে ওষুধগুলো তো খেতে পারবা না। আমার একটা শর্ত আছে, তাহলে আমি খাবার খেতে পারি। উফ, বলো কি শর্ত? আমাকে খাইয়ে দিতে হবে, তাহলে আমি খাবো, না হলে খাবো না। কেন, তোমার কি হাত কেটে গেছে যে আমাকে খাইয়ে দিতে হবে শুনে? কেন, হাত কাটলে বুঝি খাইয়ে দেবা? এটা বলার সাথে সাথেই নীলা পাশে একটা ছুরি দিয়ে নিজের হাত কাটতে যাচ্ছিল। আমাকে আটকে দিয়ে বললাম, আরে তুমি কি পাগল হয়ে গেলা নাকি? তুমি তো বললা হাত কাটা থাকলে খাইয়ে দিবা, তাই হাত কাটতে যাচ্ছিলাম। এটা কি কোনো কথা হলো? ওকে, আমি খাইয়ে দিচ্ছি, এদিকে আসো। আমার বাবুটা খুব ভালো। এখন খেয়ে নাও। খাওয়া শেষ হওয়ার পর এখন তুমি ঘুমিয়ে পড়ো। বাবু, তুমি কি আমার সাথে ঘুমাবা আজকে প্লিজ? কিন্তু এতটুকু বেডে তোমার ঘুমাতে কষ্ট হবে, তার চেয়ে ভালো তুমি এখানে ঘুমিয়ে পড়ো। আমি বরং ওখানেই ঘুমিয়ে পড়তেছি। না, আমি তোমার বুকের উপর মাথা রেখে ঘুমাবো, প্লিজ বাবু। আচ্ছা, কি আর করার, ওর পাশে গিয়ে শুয়ে পড়লাম। তারপর নীলা আমার বুকের উপর মাথা রাখলো আর ঘুমিয়ে পড়লো। আমাকে এমন ভাবে জোর ধরে আছে যেন মনে হচ্ছে আমাকে ছেড়ে দিলেই আমি কোথাও হারিয়ে যাব। মেয়েটা একদম ছোট বাচ্চাদের মতো ঘুমাচ্ছে। তাকে দেখতে কোনো পরি থেকে কোনো অংশেই কম লাগতেছে না। আমি যেন এই কপালের উপর থেকে চুলগুলো সরাতে যাব, ঠিক তখনই ও জেগে গেল। ওই কি করছো? আরে তুমি ঘুমাও না এখনো? না, মনে আছে। আজকে সকালে কি বলছিলা? তোমার এখনো মনে আছে কি বলছিলাম? আমার বাবু আমাকে একটা কথা বলছে, আর আমার মনে থাকবে না তা কি করে হয়? এখন তাড়াতাড়ি করে দাও তো, আমি ঘুমাবো। বাবু এখন না প্লিজ, আমি খুবই ক্লান্ত, আমি এখন একটু ঘুমাবো। না, আমি কোনো কথা শুনবো না। এই বলে নীলা আমার বুকের উপর থেকে মাথা উঠিয়ে আমার দিকে এগিয়ে আসলো। আমি ওকে এইভাবে দেখে বুঝে গেছিলাম যে আমি ওকে আর থামাতে পারবো না, তাই আমিও তার কাজের রেসপন্স দিতে লাগলাম। নীলা তার ওই গোলাপি ঠোঁটগুলো নিয়ে আমার দিকে এগোতে লাগলো, আর আমার ঠোঁটের সাথে তার ঠোঁট এক করে দিল, আর ছাড়ার কোনো নামই নাই। দেখে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমি কোনো মতে ওকে আমার থেকে সরিয়ে নিলাম। সরিয়ে দেওয়ার পর ওই, এইটা কি হলো? আর একটু হলেই তো মরে যেতাম। না, তা কি করে হয় বলো? আচ্ছা তাহলে এখন ঘুমাও, কাল আবার সকালে যেতে হবে। বাবু, তুমিও ঘুমাও। তারপর আমি আর নীলা সেদিনকার মতো ঘুমিয়ে পড়লাম। কাল সকালে আমি নীলার আগেই ঘুম থেকে উঠে গেছি। নীলা একদম বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে, একটা পা আমার গায়ের উপর আর একটা বিছানার উপর, আর আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। আমি শুধু ওর দিকে তাকিয়ে আছি। এর মাঝে নীলা জেগে গেল। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ও আমাকে বললো, এভাবে তাকিয়ে আছো কেন? আমি একটা পরী দেখতেছি। তাই নাকি? তো কে সেই পরি? কি আবার, আমার বাবুটা। ও মা, তাই নাকি? এখন রেডি হয়ে নাও, আমরা এখন হোটেলে যাব। আমি ডাক্তারকে সব বলেছি, উনি আমাকে তোমাকে নিয়ে যেতে বলেছে। ওকে। তারপর নীলা ফ্রেশ হওয়ার জন্য গেল, আর আমি গেলাম ডাক্তারের কাছে রিলিজ পেপার নেওয়ার জন্য। ওনার একটু খেয়াল রাখবেন। জি অবশ্যই রাখবো ডাক্তার। গুড। আপনারা এখন যেতে পারেন। ওকে ডাক্তার। তারপর আমি নীলাকে নিয়ে হোটেলে আসলাম। আমি নীলাকে তার রুমের মধ্যে দিয়ে যে আমি ওর রুম থেকে বের হব, তখনই নীলা আমাকে বলল, নীল, কই যাও? আমি আমার রুমে যাচ্ছি। কেন আমার কাছে থাকো না প্লিজ? না, মানুষ দেখলে কি বলবে? কে কি বলবে বলুক, আমার তাতে কোনো যায় আসে না। তুমি আমার কাছে থাকলে আমার ভালো লাগে, তাই বলছি প্লিজ। তুমি সবসময় আমাকে অনুরোধ করো, আমার কাছ থেকে সবকিছু আদায় করে নাও। আমি যেদিন থাকবো না সেদিন কার কাছে এত আবদার করবো? এই কথা বলার সাথে সাথেই নীলা আমাকে দুম করে সে জোরে জোরে কান্না করতে লাগলো। আর কোনোদিন এই কথা বলবা না। যদি বলেছো তাহলে আমি তোমার খবর করে দিব। এই বলে দিলাম, আমি তোমাকে ছাড়া ওই অচেনা পৃথিবীতে খুব একা হয়ে যাব। আমি তোমাকে হারানোর ব্যথা সহ্য করতে পারবো না।
তাই এই কথা দ্বিতীয়বার তোমার মুখে যেন না শুনি, বলে দিলাম। আরে বাবা, আমি এমনি কথাটা বললাম, এতে কান্না করার কি আছে? আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। পাগল মেয়ে একটা। নীলের চোখের পানি মুছতে মুছতে বললাম, আমি পাগল, শুধু তোমার পাগল, বুঝলা? বাবু, বুঝেছি। ওকে, তাহলে তুমি ফ্রেশ হয়ে আসো, আমি বাকি অফিসের স্টাফদের সাথে একটু কথা বলে আসি। ওকে, যাও, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। এই বলে আমি আমার রুমে চলে আসলাম। আর নীলা গেল বাকি স্টাফদের সাথে দেখা করতে। আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নীলার কাছে গেলাম। নীলা সকলকে বললো রেডি থাকতে বাসায় যাওয়ার জন্য, কারণ আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন শেষ। আমি আমার রুমে গিয়ে নিজের কাপড়গুলো গোছাতে লাগলাম। তখন আমার রুমে নীলার আগমন। এই বাবু, কি করতেছো? তোমার কি চোখ নাই? কেন, তুমি বললে কি হবে? আজকে আমরা চলে যাব, তাই আমি আমার জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি। ওইটা তো জানি। আমি নীলের সাথে এইভাবে টুকিটাকি কথা বলতেছিলাম, তখনই আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসলো। 3-4 বার ফোন দেওয়ার পর আমি রিসিভ করলাম। হ্যালো, নীল বলছেন? হ্যাঁ, আমি নীল। আপনি আমাকে কি করেছেন? আপনাকে আমি সব বলছি। আপনি প্লিজ হোটেলের ছাদে আসেন। কেন? আর আপনার কণ্ঠটা আমরা কেন জানি খুব চেনা চেনা লাগতেছে। আপনি ছাদে আসুন, আমি সব বলতেছি। ওকে, আপনি ওয়েট করেন, আমি যাচ্ছি। অচেনা মেয়েটির সাথে কথা শেষ হওয়ার পর কে ফোন করেছিল? আমিও জানি না, কিন্তু একটা মেয়ে ফোন করেছিল। কি? মেয়ে ফোন করেছিল? আরে রেগে যাচ্ছ কেন? উনি আমাকে ফোন করে ছাদে রেখেছে, কি যেন বলবে এই জন্য। তাহলে যা, ওর সাথে গিয়ে প্রেম কর। আরে তুমি রাগ কেন করতেছো? আমি শুধু ওনার সাথে দেখা করতে যাব, প্রেম করতে না, বুঝলা? আমিও তোমার সাথে যাব, চলো। কিন্তু আমাকে থামে দিয়ে বললো, কোনো কিন্তু না, তুই এখন চল। কি আর করার, ফেসে গেলাম আমি। তারপর আমি কি নীলাকে নিয়ে ছাদে গেলাম। আমি যখন ছাদের গেট দিয়ে ঢুকবো, তখনই নীলা বললো, আমি এখানে লুকিয়ে আছি, তুমি যাও। আর কোনো রকম যদি লুইচামি করিস না, তাহলে ওখানে গিয়ে গালের মধ্যে একটা বসিয়ে দিব। ওকে ওকে, যাচ্ছি। এত কিছু বলতে হবে না, আমি সব বুঝি। তা তো আমি দেখতেই পাচ্ছি, লুচ্চা একটা। তুমি এখন এখানে দাঁড়িয়ে আমার সাথে ঝগড়া করবে? না, এখন যাও। তারপর আমি ছাদে ঢুকলাম। আমি কি দেখি একটা মেয়ে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আমার আসার উপস্থিতি টের পেয়ে মেয়েটা বললো, আপনি এসেছেন? আরে গলার আওয়াজটা তো খুব চেনা চেনা মনে হচ্ছে। এসেছি। এখন বলুন কি বলবেন? এই কথাটা বলার পর মেয়েটা আমাদেরকে ঘুরে তাকালো। আমি তো দেখে বড় ধরনের শখ খেলাম। এটা আর কেউ না, রিমঝিম। আমি ওকে দেখে বললাম, আরে রিমঝিম, তুমি? হ্যাঁ, আমি তোমাকে এখানে ডেকেছি। কিন্তু এই সময় এভাবে ডাকার কারণ? আর এমন কি কথা আছে যে তুমি আমাকে ছাদে রাখলে? নীল, আমি তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বলার মতো সাহস হয় নাই। কিন্তু আজকে যখন নীলা ম্যামের প্রতি তোমার এত ভালোবাসা দেখলাম, তখন আমি সত্যি অবাক হয়ে গেছিলাম। হয়তো আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু এই বেহায়া মন যে কিছুতেই মানে না। আমি আমার মনকে অনেক অনেক বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতেই মানেনি। তাই তোমাকে সব সত্যি কথাগুলো বলার জন্য এখানে ডেকেছিলাম, কারণ সবার সামনে তো এগুলো বলা যাবে না। এখন অনেকটা হালকা লাগতেছে এই কথাগুলো তোমাকে সাহস করে বলতে পেরেছি এই জন্য। জানো নীল, আমি তোমাকে নিয়ে অনেক কবিতা লিখেছিলাম। একদিন সময় করে তোমাকে সব বলবো, কেন যে আমি তোমাকে এত ভালোবাসলাম। কান্না করতে করতে কথাগুলো বললো। আমি আগে থেকে বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু রিমঝিম, ভালোবাসা দুটো মনের মিলের মাধ্যমে হয়। আমি আর নীলা একে অপরকে খুব ভালোবাসি। আর বড় কথা হলো, কালকে আমরা গিয়ে আমাদের পরিবারকে সব জানাবো। তুমি চাইলে আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকতে পারো। কিন্তু নীল, আমি যে তোমাকে খুব ভালোবাসি। এখন করার মতো কিছুই। তুমি কি সব সময় আমার বিপদে আপদে পাশে থাকবে একজন ভালো বন্ধুর মতো? অবশ্যই থাকবো। তুমি কি আমার একটা ইচ্ছে পূরণ করবে প্লিজ? আচ্ছা বলো, কি হয়েছে? আমি তোমাকে শুধু একবার জড়িয়ে ধরতে চাই। কিন্তু শুধু একবার নীল। আমাকে আর কিছু বলতে না দিয়ে আমাকে এসে জড়িয়ে ধরলো। এদিকে নীলকে রিমঝিম জড়িয়ে ধরেছেন। এটি দেখে নীলা একদম রেগে আগুন। নীলা এসব না দেখতে পেরে চলে গেল, কারণ ওখানে আর কিছুক্ষণ থাকলে ও কি করতো সে নিজেও জানতো না। এই ছাড়ো, নীলা এখানেই আছে।
সরি, আসলে নিজেকে সামলাতে পারিনি। এখন নিচে চলো। তারপর আমি আর রিমঝিম নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর রিমঝিম গেল ওর রুমে, আর আমি গেলাম আমার রুমে। যেটাই ভোর করতেছিলাম ঠিক সেটাই হলো। নীলা আমার রুমে হাতে একটা লাঠি নিয়ে বসে আছে। আমাকে রুমে আসতে দেখে বললো, আসো আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। মনে হয় আজকে কপালে দুঃখ আছে। কি কথা কি কানে যায় না? তুমি এখানে? কেন, আমাকে দেখে অবাক হওয়ার কি আছে? না মানে কিছু না। এদিকে আসো। না মানে, আমি কি আর কিছু বলতে না দিয়ে নীলা আমাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিল আর বলতে লাগলো, তুই ওকে কেন জড়িয়ে ধরেছিলি? আমি ইচ্ছে করে করিনি, ওই তো আমাকে জড়িয়ে ধরলো। তাই বলে কি তুই ওকে জড়িয়ে ধরবি? আমি স্পষ্ট নীলার চোখের কোণে পানি দেখতে পাচ্ছি। এই মেয়েটার চোখে যে এত পানি কোথা থেকে আসে আমি কিছুতেই বুঝতে পারি না। আরে তোমার চোখে পানি কেন? চুপ কুত্তা, এখন আমাকে কাঁদিয়ে বলছিস আমার চোখে পানি কেন? আমার বুকে মারতে মারতে বললো, আচ্ছা বাবা, আমি তোমাকে ছাড়া আর কোনোদিন কাউকে জড়িয়ে ধরবো না, ওকে? না, আমি আজকে তোমার কোনো কথা শুনবো না। কেন? তোমাকে শাস্তি পেতে হবে। আচ্ছা বলো, কি শাস্তি দিবা আমাকে? তারপর নীলা যা বললো, একটা কাজ করতে হবে। কি কাজ বলো, আমি করতে রাজি আছি। কাল তুমি তোমার আম্মুকে নিয়ে আমার বাসায় আসবা। কেন? আম্মুকে নিয়ে কেন আসবো? কারণ আমি তোমাকে নিজে করে পেতে চাই। কোনো তৃতীয় পক্ষ এসে তোমাকে নিয়ে যাবে তা আমি কিছুতেই হতে দিব না, বলে দিলাম। তাই তুমি কালই আমাদের বাসায় আসবা। আমি আমার আব্বুকে সব বলে দিচ্ছি। তুমি তোমার আব্বুকেও সব বলে দিছো? বলেছি। এতে অবাক হওয়ার কি আছে? ওকে বাবা, যাবো। এখন খুশি তো? এখন রেডি হয়ে নাও। আমাদের এক্ষুনি একটি বাস এসে নিয়ে যাবে বাসায় যাওয়ার জন্য। ওকে, তুমি তাহলে যাও, আমি ফ্রেশ হয়ে নেই, তারপর সব গুছিয়ে নেবো। ওকে, আমি যাচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখিও, এই রিমঝিমের থেকে দূরে দূরে থাকবা। ওকে, আমার একদম পছন্দ হয় না। ওকে বাবা, এখন যাও, আমি ফ্রেশ হবো প্লিজ। মনে থাকে যেন। ওকে, তাহলে এখন ফ্রেশ হও, আমি যাচ্ছি। এই বলে নীলা চলে গেল, কিন্তু যাওয়ার সময় একবার চোখ মেরে চলে গেল। মেয়েটার মাথায় সবসময় শয়তানি বুদ্ধি ঘুরপাক করে। আমি তো কিছুই বুঝতে পারছি না সে কখন কি করে। আমি আর কিছু না ভেবে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হওয়ার শেষে আমি আমার সকল কিছু গুছিয়ে নিলাম আর নীলা একটা পাঞ্জাবি পরে নিলাম। তখনই নীলার ফোন। ওই, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, আমি অপেক্ষা করতেছি। ওকে, তুমি 2 মিনিট থামো। আমি ফোনটা কেটে দিয়ে নিচে গেলাম আর নীলার কাছে গেলাম। আমি এতক্ষণ ধরে বুঝতে পারি নাই যে নীলা এতক্ষণ আমার দিকে তাকিয়েছিল। আমি তো বুঝলাম না এভাবে তাকিয়ে থাকার কারণ কি। আমি বললাম, আর আমি কি ভূত যে এভাবে তাকিয়ে আছো? মনে হচ্ছে গেলে খাবা। তোমাকে নীল রঙের পাঞ্জাবিতে অনেক সুন্দর লাগছে, আমি ওটাই দেখতেছিলাম। হয়েছে, এখন চলো, না হলে দেরি হয়ে যাবে বাসায় ফিরতে। চলো। তারপর আমি আর নীলা বাসের ভেতরে গেলাম। বাসের ভেতর গিয়েও সে একই কাহিনী। বাসের ভেতরেও সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমিও এতক্ষণ নীলার দিকে একদম তাকাই নাই। নীলাও একটা নীল শাড়ি পরছে, এই জন্য আমার আর নীলার দিকে সবাই এভাবে তাকিয়ে আছে। অবশেষে একজন বলেই উঠলো, আপনাদের দুজনকে খুব ভালো লাগছে, যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা একদম নীরব হয়ে গেছি। কি বলবো কিছুই ভেবে পাচ্ছি না। আমরা আর কিছু না বলে বাসের সিটে বসে বললাম। বাস চলছে তার আপন গতিতে। আমি আর নীলা টুকিটাকি কথা বলতেছিলাম। এমন সময় নীলা বলল, নীল, আমার না খুব ঘুম লাগতেছে। ওকে ঘুমাও। আমি তোমার কাঁধে মাথা রেখে ঘুমাবো। এই বলে নীলা তার মাথা আমার কাঁধে রেখে ঘুমানোর চেষ্টা করতে লাগলো। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলাম। কিছুক্ষণ এভাবে হাত বুলিয়ে দেওয়ার পর নীলা ঘুমিয়ে পড়লো। ঘুমন্ত অবস্থায় তাকে অসাধারণ দেখতে লাগে। মনে হচ্ছে কোনো নিষ্পাপ শিশু আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে। বাসের জানালা দিয়ে চাঁদের আলো এসে তার মুখের মধ্যে পড়ছে। চাঁদের আলোয় তাকে দেখতে আরো সুন্দর লাগছিল। আমি যতই ওর দিকে তাকাই ততই ওর মায়ায় পড়ে যাই। মেয়েটা যে কেন এত কিউট, ওর মুখের মধ্যে এইভাবে যে কতক্ষণ তাকিয়েছিলাম নিজেও জানে না, কিন্তু মন চাইছে আরো তাকিয়ে থাকতে। এভাবেই তাকিয়ে থাকতে থাকতে আমি ওই যে কখন ঘুমিয়ে পড়ছি নিজেও জানে না। কাল সকালে, ওই নীল, ওঠো, আর কত ঘুমাবে? সবাই প্রায় জেগে গেছে। আর একটু ঘুমাই না প্লিজ। না, ওঠো, না হলে পানি ঢেলে দিব। কি আর করার, এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম সব নষ্ট করে দিল। তুমি কখন উঠলা?
তোমার একটু আগে উঠলাম কেন? না, এমনি বললাম আর কি। আমরা আর কিছুক্ষণের মধ্যে চলে যাব আমাদের গন্তব্যস্থলে। দিনগুলো কেমন কাটলো তোমার? কোন দিকগুলো? ট্যুরে আমার সাথে কাটানো দিনগুলো কথা বলছি। অবশ্যই অনেক ভালো কেটেছে, কারণ এই ট্যুরেই তো আমি আমার বাবুটাকে পেয়েছি। বাবু। আরো নানান কথা বলতে বলতে আমরা আমাদের অফিসের সামনে চলে আসলাম। সবাই যে যার মতো চলে গেল, কিন্তু আমার কেন জানি যেতে ইচ্ছে করতেছে না। খুব ভালোই দিনগুলো কেটেছিল, তবু যেতে তো হবেই। আমি একটা রিক্সা রাখলাম, তখন নীলা এসে বলল, আজকে ঠিক বিকেলে তোমার আম্মুকে নিয়ে আমার বাড়িতে আসবা, আমি অপেক্ষায় থাকবো। ওকে আমি যাব। এ বলে নীলা তার বাসায় আর আমি আমার বাসায়। আমি আমার বাসায় চলে আসলাম। বাসায় আসার পর কিরে, সেই যে গেলি আর কোনো ফোন দিলি না? জানিস আমি কত চিন্তা করতেছিলাম। আম্মু, তুমি রেডি থাকো, আমরা আজকে বিকেলে নীলাদের বাড়িতে যাব। কেন রে, আমাদের কি যেতে বলেছে? তারপর আমি আম্মুকে সব বুঝিয়ে বললাম। আম্মু অনেক খুশি হয়েছে, আম্মু নীলাকে খুব পছন্দ করেছে। ওখানে এত কিছু হয়ে গেল, আমাদের বলাটা কি তুই প্রয়োজন মনে করিসনি? আসলে ওইরকম সময় পাই। তুই তো দেখছি তলে তলে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছিস। আরে আম্মু, তুমিও না। হয়েছে, প্রেম করার সময় এত লজ্জা করে নাই, আর এখন লজ্জা করতেছে। দিব একটা কানের নিচে, এখন যা। কে থাকবে ওখানে? মায়ের খাওয়ার জন্য আমি আম্মুর কাছ থেকে চলে আসলাম। তারপর রুমে এসে বিছানায় গায়ে দিলাম। বিকেলে বিকেলে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি আম্মু নিচে বসে আছে। আমাকে দেখে বলল, কিরে, তোর কি হলো? আম্মু চলো। তাড়াতাড়ি চল, সন্ধ্যা হয়ে গেল তো। চলো। তারপর আমি আর আম্মু বেরিয়ে পড়লাম নীলার বাড়ির উদ্দেশ্যে। আমরা নীলার বাড়িতে যখনই ঢুকতে যাব, তখনই কে যেন নীল বলে উপর থেকে চিল্লিয়ে উঠলো। আমি উপরে তাকে দেখি যে নীলা আমার নাম ধরে ডাকছে। তারপর সে দৌড়ে নিচে এসে দরজা খুলে দিল। দরজা খোলার পর, আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর শোনো, এখন থেকে মা বলে ডেকো, কেমন? জি অবশ্যই ডাকবো। আরে আমাদের কি বাইরে দাঁড় করিয়ে রাখবা নাকি? ভেতরে আসতে বলবা। এই কথাটা বলার সাথে সাথেই নীলা আমাদেরকে রাগের দৃষ্টিতে তাকালো। ওর এই অবস্থা দেখে আমি আমার হাসি আটকাতে পারছি না। নীলা তবুও নিজেকে সামলে নিয়ে বলল, ওকে কুত্তা, বিয়েটা হোক, তারপর আমি তোকে দেখে নিব। না না, আসো, ভিতরে আসো। আমি জানি মিস নীলা, আপনি আমাকেই গালি দিচ্ছেন। চলো আম্মু। আমরা ভেতরে গিয়ে একটা সোফায় বসলাম। কিছুক্ষণ পর নীলা ও তার আব্বু আর আম্মু আসলো। তারা আমাদের সামনের সোফাটাতে বসে পড়লো, আর নীলা আমার পাশে বসলো। দেখে নীলা আম্মু আর আব্বু মুসকে মুসকে হাসছেন। তখন নীলার আব্বু বলতে লাগলো, তুমি তাহলে সেই নীল? জি আমি সে নীল। তোমার কথা আমি আমার মেয়ের মুখে অনেক শুনছি, কিন্তু আমি যা মনে করেছিলাম তুমি তার থেকেও অনেক ভালো। বাবা, তুমি কি পারবা আমার এই পাকলি মেয়েটাকে সামলে রাখতে? আঙ্কেল, সব সম্পর্কের মধ্যে কষ্ট থাকে, কারণ কষ্ট করে স্যার মানুষ মানুষের মূল্য বোঝে না। আর কষ্ট ছাড়া সুখ কখনোই সম্ভব না। আর যদিও কষ্ট ছাড়া সুখ পাওয়া যায়, তবে সেই সুখ বেশি দিন স্থায়ী হয় না। আমাদের মহান আল্লাহ তাআলা কষ্টের পরেই সুখ রেখেছেন। তবে আমি আপনাকে এতটুকু বলতে পারি যে আপনার মেয়ের কোনো রকম কষ্ট আমি হতে দেব না। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি আমি ঝরতে দেব না। তাকে আমি ভালোবাসা দিয়ে আগলে রাখবো। তাকে কোনো রকম কষ্ট দেবো না, সবসময় সুখে রাখবো। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার সম্পূর্ণ চিন্তা মুক্ত করলা। আমি তোমার মতোই একটা যোগ্য ছেলে খুঁজতেছিলাম। বলতে হবে আমার মেয়ের পছন্দ খারাপ না। জি আঙ্কেল। তাহলে আমরা আগামী 3 দিনের মধ্যে বিয়ের কাজ সেরে ফেলি। আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই হবে। আম্মু, তোমার মতামত কি? তাড়াতাড়ি হলেই ভালো হয়। কথার মাঝখানে নীলা বলে উঠল, বাবা, আমার নীলের সাথে একটু কথা আছে। কি কথা বলো? না, সবার সামনে বলা যাবে না। তুমি আমার সাথে চলো আমার রুমে। ওকে চলো। আমি নীলার পেছনে পেছনে ওর রুমে গেলাম। তারপর নীলা হঠাৎ করে রুমের দরজাটা বন্ধ করে দিল। আরে দরজা কেন বন্ধ করলাম? আঙ্কেল আর আন্টি কি মনে করবে? চুপ কর কুত্তা, অনেক পালিয়ে বেরিয়েছিস, এখন তোকে আমি আর ছাড়ছি না। এই বলে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আমি তাকে ছাড়ানোর অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। তখন আমাকে শক্ত করে ধরে ধরে আসে। অবশেষে আমিও তার কাজে রেসপন্স দিতে লাগলাম। নীলার শিকারী চোখের মতো করে আমার দিকে তাকিয়ে আসছে। মনে হচ্ছে এখনই বুঝি আমার শিকার করবে।
নীলা তার ওই ঠোঁট দুটো দিয়ে আমার ঠোঁট জোরে চেপে ধরলো। প্রথমে খুব ভালোই লাগছিল, কিন্তু পরে আমার দম বন্ধ হয়ে আসছিল। 10 মিনিট পর আমাকে ছেড়ে দিল। দুজনে হাঁপাচ্ছি। ওই, এটা কি হলো? ভালো লাগেনি। আচ্ছা আসো, আরেকটা দিন। না হইছে বোন, আর দিতে হবে না। ওকে কুত্তা, কি বললি? আর 3 দিন পর বউ হব, আর এখন বোন বলছিস? তবে রে। কে থাকবে ওখানে? আমি তো থাকবো না ভাই। কিছুক্ষণ পর আমরা চলে আসলাম। আমাদের বিয়ের কার্যক্রম শুরু হলো। সব কেনাকাটা শেষ, দেখতে দেখতে গায়ে হলুদ শেষ। আজকে আমাদের বিয়ে। বাসায় অনেক লোকজন, সবার মাঝে একটা ভালো লাগে কাজ করছে, কিন্তু আমার মাঝে এক অজানা ভয় কাজ করতেছে। দেখতে দেখতে সেই মূল্যবান সময় চলে এলো। আমি নীলাকে বিয়ে করে নিয়ে আসলাম। আমি একটা জিনিস দেখে অবাক হলাম, যে নীলা আসার সময় কেন কাঁদলো না। আমি ছাদে দাঁড়িয়ে আছি আর ভাবছি আজকে কি হয়ে গেল। কিছুদিন আগে প্রেমিকা আর প্রেমিকা ছিলাম, আর আজ স্বামী স্ত্রী। কেন জানি ওই চেনা রুমটাতেও ঢুকতে ভয় করতেছে। তবুও ছাদ থেকে নেমে বুক ভরার সাহস নিয়ে আমি রুমে ঢুকলাম। ঢুকে দেখি নীলা ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আমাকে দেখে দৌড়ে এসে আমার পা ধরে সালাম করলো, আর আমি তাকে উঠিয়ে আমার কোলে তুললাম। এই, কি করছো? পড়ে যাব তো। কেন, আমার উপর কি তোমার বিশ্বাস নেই? আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোমাকে। আমি ওকে নিয়ে গিয়ে বিছানায় বসলাম আর ওই ঘোমটাটা খুলে দিলাম। নীল, আমি তোমার বুকের ওপর মাথা রাখতে পারি? আরে পাগল, এটার জন্য কি আমার অনুমতি নিতে হবে? আর তারপর নীলা আমার বুকের ওপর তার মাথা রাখলো। আমার কিছু শর্ত আছে, সেইগুলো তোমাকে মানতে হবে। পারবা? বলো। তাহলে শোনো। 1, আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবা না। 2, আমি রাগ করলে আমাকে জড়িয়ে ধরে কিস করতে হবে। 3, আমাকে ছেড়ে কখনো যাবা না। আমি তোমার সব শর্তে রাজি। তাহলে আমাকে এখন আদর করো। আমি আদর করতে পারি না তো। চুপ শয়তান, এখন আদর করতে পারো না? নীল, আমি তোমার কাছে আরো একটি জিনিস চাই, আমাকে দিতে পারবা? বলো। আমার না ছোট্ট একটা নীল চাই। এটা বলার পর একদম লজ্জায় লাল হয়ে গেল। না, আমার ছোট্ট একটা নীলা চাই। না, আমার ছোট্ট একটা নীল চাই। ওকে বাবু, তাহলে চলো আমরা আমাদের ক্রিকেট টিম গঠন করার কাজ শুরু করি। পরে কি হলো সেটা আপনার বা আপনার না জানলেও চলবে। চলুন এখান থেকে চলে যাই।